আজকে এই মুহূর্তে আমি যখন তোমাকে ঘটনা লিখছি, তখন আমি অন্যভাবে তোমাকে শুনছিও। একই সঙ্গে তোমার রেকর্ড করা বা গেল সপ্তাহের যেই এপিসোড সেটাও শুনছি এবং তোমাকে লিখছি। যাই হোক, পুরোপুরি ঘটনায় চলে যাই। আমি জানি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সো আমি ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি। ঘটনা ঘটে যখন আমি বাংলাদেশে ছিলাম। সঙ্গত কারণে বলে রাখি, বাংলাদেশের আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যেটা বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠগুলোর একটি, এবং সেখানেই 4 বছর হলে থেকে পড়াশোনা করে পরবর্তীতে স্কলারশিপ নিয়ে আমি এই আমেরিকাতে পাড়ি জমাই, তাও বেশ অনেক বছর আগে। ঘটনায় ফিরে যাই। আমি যখনকার ঘটনার কথা বলছি তখন সাল 2000 কি 2001। তুমি জানবে নিশ্চয়ই, ওই সময়ে এখনকার মতো যেই ইলেকট্রিসিটি সেটার ব্যবস্থা ঢাকাতে তেমন ছিল না। সে কারণেই আমরা বেশ জটিল একটা সময়ের ভেতর দিয়ে পার করছিলাম। হলের জীবনযাপনগুলো ছিল খুবই সাধারণ এবং বেশ অনেক সময় লোডশেডিং থাকার কারণে প্রায় অতিষ্ঠ হয়ে আমরা ছাদে বন্ধুরা মিলে আড্ডা দিতাম। তেমনই একদিন একটা ঘটনা তোমার কাছে শেয়ার করতে চাই। আমরা যেই হলটাতে থাকতাম, সঙ্গত কারণে সেই হলের নামও তোমাকে বলছি না। সেই হলটা ছিল 5 তলা। হলের ঠিক 5 তলা ছাদের ওপরে একটা খোলা জায়গা ছিল এবং চারপাশে তখনও তেমন কোনো রেলিংয়ের ব্যবস্থা হয়নি। বিশেষ করে সেই সময়কার বিল্ডিংগুলোতে তেমন রেলিংয়ের ব্যবস্থা থাকতো না। সে যাই হোক, রাতের বেলা এমনই একটা সময় হুট করে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে আমরা বন্ধুরা সবাই মিলে গিটার হাতে নিয়ে ঠিক ছাদে চলে যাই। সেখানে কিছু গান বাজনা করে সময় কাটাবো বলে। সময়টা ছিল গরমের কাল। আমরা যখন ছাদে যাই তখন আমাদের বন্ধুদের সংখ্যা ছিল 8 জন, কিন্তু আস্তে আস্তে সবাই নিচে চলে যায় ঘুমোনোর জন্য। বলে রাখা ভালো, তার কিছুদিন পরেই আমাদের পরীক্ষা ছিল, তাই সেই সময়কার সবারই বেশ ব্যস্ততায় কাটছিল। প্রফ ছিল এবং পাশাপাশি বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন আমরা ছেলে পেলে একসাথে থাকার কারণে প্রত্যেকেরই টুকটাক আলাদা আলাদা কাজে সবাই চলে গেল। সর্বশেষ আমরা ছাদে ছিলাম মাত্র 3 জন। ঘটনা ঘটে মূলত আমাদের যেই বন্ধু গিটার বাজাতো ঠিক সেই বন্ধুটার সঙ্গে। সেই বন্ধুটার নাম ছিল আসাদ, এবং আসাদ খুব ছোটবেলা থেকেই মিউজিশিয়ান হওয়ার একটা নেশায় ছিল, তাই সে খুব ভালো গিটারও বাজাতে শিখে নিয়েছিল। ছাদের ওপরে বসে আমরা তখন সাম্প্রতিক একটা খুবই জনপ্রিয় গান গাচ্ছিলাম সবাই মিলে এবং বেশ হাসি আড্ডা মজাই করছিলাম। বলে রাখা ভালো, আমি তখন পড়তাম 3rd ইয়ারে, যে আসাদ গিটার বাজাচ্ছিল সে পড়তো 2nd ইয়ারে, আর 4th ইয়ারের আমাদের একটা বড় ভাই ছিল, আর তার সঙ্গে তারও একটা বন্ধু ছিল। মূলত আসাদ আমি একই সাথে এসএসসি এবং এইচএসসি দিয়েছি, কিন্তু সে 2nd টাইমার হওয়ার কারণেই সে এক ব্যাচ জুনিয়র। সে যাই হোক, ফিরে আসি আবারও সেই ঘটনায়। ঠিক রাতের বেলা ছাদের ওপরে যখন আমরা একসাথে জ্যামিং করছিলাম, গান গাচ্ছিলাম, হুট করেই প্রথমে আমাদের একটা বড় ভাই বন্ধু যিনি আমাদের সাথে ছিলেন তিনি বলেন যে, তোমরা কি কোনো হাসির শব্দ শুনতে পাচ্ছ? পরে আমরা খুব মন দিয়ে গান থামিয়ে ভালো করে শোনার চেষ্টা করলাম। দেখলাম যে না, হাসির শব্দ আমরা শুনতে পাচ্ছি না, তবে একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে। আমরা আবারও সেটাকে ঠিক এড়িয়ে দিয়ে গান গাইতে শুরু করলাম। আবারও সেই বড় ভাইয়ের বন্ধু আমাদেরকে থামিয়ে দিয়ে বলল যে, তোমাদের একটু ভালো করে বিষয়টাকে নজর দেওয়া উচিত, তোমরা কি এখনও সে শব্দ শুনতে পাচ্ছ না? তখন আমরা আবারও সবাই থেমে গিয়ে সেই শব্দটা শোনার জন্য চেষ্টা করলাম। এবার আমরা স্পষ্টত শুনতে পারলাম ছাদের ঠিক টাঙ্কির পাশের যেই ছোট করিডোর, সেই করিডোর দিয়ে মনে হচ্ছিল শব্দটা ভেসে আসছে। আমি তোমাকে একটু বলে রাখতে চাই, জায়গাটা ছিল হচ্ছে ভীষণ ভীষণ নিরিবিলি। চারপাশটা প্রচণ্ড পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে ঠিক হলের মাঝে আমরা বসে, বলতে পারো একেবারে পিন ড্রপ সাইলেন্ট অনুভূতি সেই জায়গায়। মাঝে মাঝে বন্য পশু পাখির কিছুটা ডাক ঠিকই ভেসে আসছিল, কিন্তু তাই বলে এত রাতে হলের ছাদ থেকে কান্না করবে কে? অনেক আরও একটু বলে রাখতে চাই, গোঙানির শব্দটা ছিল পুরুষ মানুষের কণ্ঠের। আমরা প্রথম থেকে ভাবলাম যে হলের কেউ হয়তো বা কোনো ব্যক্তিগত কারণে কষ্টে ছাদের কোনায় বসে তার অনুভূতিতে কান্না করছে, তাই আমাদের তাদেরকে বিরক্ত করা উচিত নয়। তখন আসাদ বলল যে তাহলে নিশ্চয়ই
আমাদের গান গাওয়াও ঠিক হবে না, কারণ এই বিষয়টা তার মনের মধ্যেও প্রভাব ফেলতে পারে। তো সবশেষ আমরা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা ঠিক আছে, গান বন্ধ করে এবার আমরা নিজেরা নিজেদের কথা বলতে থাকি। অনেক ওই মুহূর্তে আমরা খেয়াল করলাম শব্দটা মনে হচ্ছে ভেসে ভেসে, আমি আবারও বলছি, ভেসে ভেসে সেই জায়গা থেকে ঠিক শূন্যের ওপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। আমি স্পষ্ট শুনতে পেলাম, আমার সঙ্গে আমার সাথে যারা ছিলেন তারও স্পষ্ট শুনতে পেল যে শব্দটা মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা বিট ইম্পসিবল, কারণ আমরা ঠিক ছাদের মাঝখানে ছিলাম। কেউ যদি এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় তাহলে ছাদের মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। অনেক ঘটনার এখানেও শেষ হলে পারতো, হুট করেই আমরা খুব জোরে একটা শব্দ শুনতে পেলাম, মনে হলো ছাদ থেকে কোনো কিছু একটা নিচে পড়েছে। আমরা দৌড়ে সেদিকে গেলাম এবং আমরা সবাই একই সঙ্গে শব্দটা শুনেছিলাম। নিচে গিয়ে ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম নিচে কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ পরে আমার এক বড় ভাই নিচ থেকে দৌড়ে এসে বলল, তোরা শুনেছিস কিছু? আমরা তখন না সূচক মাথা নাড়লাম। তখন বলল, আমাদের ফ্লোরের 3 তলার একটা ছেলে নাকি ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। অনেক তোমাকে একটু বলে রাখতে চাই, যে ছেলেটার কথা বলা হচ্ছিল আমরা জানতাম সে ছেলেটা পজেস্ট এই কারণেই বলছি, সে ছেলেটাকে অনেকটা সময় অনেকটা ধরে বেঁধে তার রুমের মধ্যে রেখে যাওয়া হতো এবং সে খুব উদ্ভট বিহেভ করতো। অনেকবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে সে কোনোভাবেই সুস্থ থাকতো না, বরঞ্চ হলে আসলে সে কিছুটা সুস্থ হতো। যাই হোক, আমরা সবাই দৌড়ে নিচে চলে যাই এবং নিচে গিয়ে সেই জায়গায় গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, উপুর হয়ে পড়ে আছে সে। তাড়াতাড়ি করে হলের অ্যাম্বুলেন্স রেডি করা হলো এবং তাকে সংশ্লিষ্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হলো এবং কিছুক্ষণ পরেই আমরা খবর পেলাম কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। অনেক ঘটনার এখানেও শেষ হলে পারত। আমাদের সবার মধ্যে হলের কেমন একটা ভয়, আতঙ্ক আর মন খারাপ ভয় করে বসলো। আমরা সবাই বসেছিলাম, এর মাঝখানে এই যে ঘটনা ঘটলো সেদিন রাতে, সেই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আর কোনো কথা বললাম না। একদিন চায়ের দোকানে চা খেতে খেতে আমার সে বন্ধু আসাদ সেই প্রসঙ্গ আবারও টেনে তুললো এবং বলল, মনে আছে সেদিন আমরা গঙ্গানির শব্দ শুনেছিলাম? আমি বললাম, হয়তো সে ওখানেই ছিল, আমরা বরঞ্চ ভুলে ভাবছিলাম সে সেখান থেকে গোঙাচ্ছে। আমরা যদি একটু এগিয়ে যেতাম, আমরা যদি একটুকু খুঁজতে যেতাম, তাহলে বোধহয় আমরা সেই ছেলেটার জীবন বাঁচাতে পারতাম। তখন আসাদ নিজের মনের মধ্যে একটা গুমোট ভাব নিয়ে বলল, তুই ঠিক বলেছিস, আমরা আসলে হয়তোবা ছেলেটাকে বাঁচাতে পারতাম, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। এরপরের বেশ কয়েকদিন কেটে গেল, আমরা এই বিষয় নিয়ে আর তেমন কোনো কথা বললাম না। একদিন খুবই অনবরত কারণে, ঠিক আবারও ইলেকট্রিসিটি না থাকার জন্যই আমরা আবারও ছাদে যাই এবং ছাদে গিয়ে আবারও বসে বসে গল্প করছিলাম। ওই দিন আমি, আসাদ এবং আমাদের আরও 2জন বন্ধু সেখানে উপস্থিত ছিল। অনেক বিশ্বাস করবে কিনা জানি না, দূরের একটা কোণায় আমরা দেখছিলাম ছাদের রেলিংয়ের ঠিক পাশে একটা ছেলে মাথা নিচু করে বসে আছে এবং ঠিক একই গোঙানির শব্দ। তখন রাত কয়টা হবে? আনুমানিক 11টা কিংবা 12টা। আসাদ হুট করে বলে উঠল, ব্যাপারটা কি? এত রাতে এখানে কে হবে? সেদিনকার রাতের ঘটনা আমাদের সবারই মনে ছিল, আমাদের মনে পড়ে গেল। আসাদ বলল, যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখতে থাক কি হয়। তখন আমরা ছাদে ছিলাম টোটাল 4 জন। আমাদের একজন বন্ধু প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ায় সেখান থেকে চলে যায় এবং এরপরে আমরা 3 জন সেখানে দেখতে থাকি বসে বসে যে আসলে ঘটনা কি ঘটে বা এই ছেলেটাই বা কে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম সেই ছেলেটি রেলিংয়ের ওপরে গিয়ে দাঁড়ালো। আমি আবারও বলছি, সেই গোঙানো ছেলেটি রেলিংয়ের ওপরে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোতে আমরা স্পষ্ট দেখতে পেলাম এই ছেলে আর কেউ নয়, সেই ছেলে যে কিছুদিন আগে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা স্পষ্ট দেখলাম, আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ছেলেটা লাফ দিল, নিচে কোনোই শব্দ হলো না। আমরা 3 জন একসাথে দেখেছি।
এই ঘটনার ব্যাখ্যা আমরা জানি না। এরপরেও বেশ কয়েকবার হলের বিভিন্ন জায়গায় শুনেছি যে সেই ছেলেটাকে নাকি ছাদে হাঁটতে দেখা গেছে, সেই ছেলেটাকে নাকি সেখানে মাঝে মাঝেই গোঙাতে দেখা গেছে এবং সেখানে কান্নাকাটি করে আবার অনেকে নাকি সেখান থেকে ঝাঁপ দিতেও দেখেছে। আমি জানি না হলের এখন কি বর্তমান পরিস্থিতি এখনও সেটা দেখা যায় কিনা, তবে আমি শেষ যেই 2 বছর ছিলাম সেই 2 বছরে আমি বেশ অনেকবার হলের এই ঘটনা শুনেছি। তবে অবাক হলেও সত্য, সেটা হচ্ছে আমি এবং আসাদ দুজনের কেউই আর কখনো ছাদে উঠিনি। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা যদি তোমার ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবে। আমি জানি যে ঘটনার মধ্যে ভৌতিকতা হয়তো বা কম থাকতে পারে, তবে বিশ্বাস করো ঘটনাটা আমরা নিজের অবলোকন করেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক দূর থেকে সবসময় ভূত নাইটের সাথে থাকি। নিশ্চয়ই ভূত নাইট দীর্ঘজীবী হবে। আর যে অনেক তোমাকে শুনতে আমার বেশ ভালোই লাগে, কাজ করতে করতে বেশ অনেকটা সময় তোমাকে শুনতে পারি। আর একটু বলে রাখতে চাই, ঠিক যেই সময় তোমরা ভূত নাইট চালু করো সেই সময় আমেরিকান টেক্সাসে আমরা কাজে ব্যস্ত থাকার দরুন তোমার ঘটনা আমি শুনতে পারি না, তাই বেশিরভাগ সময় আমাকে শুনতে হয় অফ টাইমে। তাই আমাকে অবশ্যই অবশ্যই আমার নামটা মেনশন করবে এবং জানাবে যে আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকি, যুক্ত আছি। শুভকামনা রইল ভূত নাইটের জন্য। বেস্ট উইশেস ফর অল। থ্যাংক ইউ ভেরি মাচ যদি আমার ঘটনাটা তুমি শেয়ার করে থাকো। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট থানা থেকে মাহবুবা মিম। ঘটনাটি মূলত ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর এই ঘটনার মূল ভিকটিম হচ্ছে ওনার আম্মা। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। মিমাপুর মা যখন স্কুল থেকে কলেজে ওঠে তখন তার মায়ের উপর এক দুষ্টু জিনের নজর পড়ে। এই জিনটি ওনার মাকে খুবই কষ্ট দিত। ওনার মা বেহুশ হয়ে যেত, বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা দেখা দিয়েছিল। শুরুতে সবাই মনে করেছিল মনে হয় উনি কোনো কারণে ফিজিক্যালি সিক, তাই হয়তো এমনটা হচ্ছে। কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে আসলে ওনার সমস্যাটা কি। বোঝা গিয়েছিল তবে অনেক পরে। যাই হোক, উনি যেহেতু বিবাহ উপযুক্ত ছিলেন, ওনার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। এর মধ্যে এই অসুস্থতার মধ্যেই ওনার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান। আর ঘটনা সেখানেও ঘটতে থাকে। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার উপর যেই জিনটি আসর করেছিল ওই জিনটি ছিল হিন্দু এবং পুরুষ একটি জিন। ওই জিনটি নাকি ওনাকে ভালোবাসত, তাই ওই জিনটি মিমাপুর আব্বুকে কোনোভাবে সহ্য করতে পারত না। ওনাদের বাড়ি গ্রামে হওয়ায় পাশেই বিল ছিল। মিমাপুর আব্বু একদিন বাজার থেকে রাতে বাসায় ফিরে দেখে ওনার মা ঘরে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে, কোথাও দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিমাপুর আব্বু এসে দেখে যে মিমাপুর মা বিলের মধ্যে একা একা একটি নৌকা চালিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। মিমাপুর আব্বু ওনার মাকে অনেক ফেরানোর চেষ্টা করে, ডাকতে থাকে। যেদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল, যে পাশে স্থলভাগ ছিল ডাঙা ছিল, সেদিক দিয়ে উনি হেঁটে যাচ্ছে এবং ডাকছে, কিন্তু ওনার ডাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা কিন্তু মিমাপু তখনও হয়নি, বিয়ের অল্প কয়েকদিন পরেরই ঘটনা আর কি। যেখানে ওনার মা রাতে একা ওয়াশরুমে যেতেও ভয় পায়, সেখানে একা একা রাতের বেলা নৌকা নিয়ে অজানা গন্তব্যে কোথায় যাচ্ছে, এত সাহস কিভাবে এলো? মিমাপুর আব্বু তাড়াতাড়ি সবাইকে ডেকে আনে এবং ওনার মাকে ফিরে আনতে আরো কয়েকজন মানুষ নৌকা নিয়ে একসাথে কয়েকটা নৌকা নিয়ে বের হন এবং ওই নৌকার পিছু নেয়। অনেক কষ্টে ওই নৌকার তারা নাগাল পায় এবং বেশ কষ্ট এবং বেগ পোহাতে হয় মিমাপুর মাকে ঘরে ফিরে আনার জন্য। ঘরে ফিরে এসে খুবই অস্বাভাবিক আচরণ করে। হাসতে হাসতে ভারী গলায় বলে ওঠে, আমি ওকে নিয়েই যাব।
কোনোভাবে তোরা আটকাতে পারবি না। যাই হোক, অনেক হুজুর, কবিরাজ এদের তদবির নেওয়ার পরও উনি কিন্তু সুস্থ হননি। প্রায়ই এমন চলতে থাকে। আর মিমাপুর আম্মা ওনার হাজবেন্ডের সাথে, মানে মিমাপুর আব্বুর সাথে নিজে থেকেই ঝামেলা করত, ঝগড়াঝাটি করত, এবং প্রায়ই উনি আত্মহত্যা করতে চাইত। মজার বিষয় হলো, কিছু সময় পরে ওনার এটা মনে থাকতো না। উনি বলতেন, কি রে, কি হয়েছে, মানে ওনার কোনো সেন্সই থাকতো না, বা উনি স্মৃতিভ্রষ্ট হয়ে যেতেন যে একটু আগে কি হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে আসা হয়েছে। তদবির নিয়ে অল্প কয়েকদিন সুস্থ থাকে, আবার একই সমস্যা দেখা দিত। যাই হোক, এর মধ্যেই মিমাপুর জন্ম হয়। আর সমস্যা কিন্তু মানে কম বেশি চলছেই। মিমাপু হবার পর ওনার মা ওনাকে কয়েকবার রেগে হত্যা করতে চেয়েছে, কিন্তু পারেনি। কিন্তু পরক্ষণে সে কথা আর তার মনে থাকতো না। কিন্তু এর থেকেও কিন্তু ভয়ানক রূপ দেখা বাকি ছিল। মিমাপু যখন ক্লাস 3-তে ওঠেন, তখন হঠাৎ তার মা আরো বেশি খারাপ অবস্থায় চলে যায়। সংসারে প্রচন্ড অশান্তি। একদিন রেগে ওনার মা দৌড় দেয়। বাড়ির সদস্যরা ওনাকে ধরার জন্য পিছনে দৌড় দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এক নিমেষেই ওনার মা কোথায় যেন হাওয়া হয়ে যান, আর কেউ খুঁজে পায় না। শুনশান রাস্তায় ওনার মা যেন হাওয়া, একদম বাতাসে মিলিয়ে গিয়েছে। একজন মহিলা কিভাবে চোখের পলকে এত জোরে দৌড় দিয়ে হাওয়া হয়ে যেতে পারে? রাত কিন্তু তখন 1টা বাজে। রাস্তায় কেউ নেই। একে তো গ্রামে তো সন্ধ্যার পরেই শুনশান নীরবতা নেমে আসে, তারপর রাত 1টা, রাস্তায় কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। চাঁদের আলোয় সবকিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ওনার মাকে কোথাও দেখতে পাচ্ছেন না। হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে যান, খুঁজতে থাকেন, কিন্তু কোথাও ওনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে খুঁজে কোথাও যখন পান না, তখন ওনারা বাড়ির দিকে যাওয়া শুরু করেন, মানে নিজের বাড়ির দিকে ফিরে আসতে থাকেন। যখন ওনারা বাড়ি ফিরে আসেন, তার অল্প কিছু সময় পরে ওনার মা একা একাই বাড়িতে ফিরে আসে, চোখে ভয়ের ছাপ। তখন বাড়ির সবাই জিজ্ঞেস করতে থাকে যে এত জোরে দৌড় কেন দিলা, আর কোথায় ছিলা? আমরা তো কিছুই মানে বুঝতে পারলাম না, যে হাওয়া হয়ে গেল। তখন মিমাপুর আম্মু জানালো যে সে তো কিছুই জানে না, এবং আরো একটি বিষয় বলল। তিনি বলেন যে আমার কি হয়েছে আমি জানি না, শুধু দেখলাম আমি জঙ্গলে পড়ে আছি, যেটা আমাদের বাড়ির কিছুটা দূরে। একা একা জঙ্গলে পড়ে থাকা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, তখন উঠে চলে আসি। মজার বিষয় বলবো কিনা জানি না, যে দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে এই যে সেন্সটা না থাকা, ওনার কোনো কিছুই মনে করতে পারতো না। তার মানে হচ্ছে যখন ওই দুষ্টু জিন তার উপর আসর করত, তখন ওই সময় তার কোনো সেন্স থাকতো না। যখন আসর ছুটে যেত, তখন ওই মধ্যবর্তী সময়ের সেন্সটা তো তার থাকতো না, তখন দেখা গেল উনি অন্য জায়গায় চলে গিয়েছেন, যার কারণে তার কিন্তু কোনো কিছু মনে থাকতো না। যাই হোক, পরিবার থেকে পুনরায় মিমাপুর মাকে একটা ভালো হুজুর দেখানোর চেষ্টা করা হয়। আর সেই দিনই ঘটে সবচাইতে ভয়ের একটি ঘটনা। হুজুর প্রথমেই বলে দিয়েছিলেন যে ওনাকে, মানে রোগীকে কোনোভাবেই যেন জানানো মানে না হয় যে হুজুর আসছেন, খুব কড়াভাবে নিষেধ করা হয়। কিন্তু মিমাপুর সেজো ফোপা ভুল করে, মানে নিজের অজান্তেই সে কথা ওনার মাকে জানিয়ে দিয়েছিলেন, ফলে ঘটে ভয়ানক এক অঘটন। এখানে বলে রাখা ভালো যে ওনার আব্বু, মানে মিমাপুর আব্বু বাজারে গিয়েছিলেন, কারণ মিমাপুর মামা চলে যাবে, মানে বেড়াতে এসেছিলেন, তিনি চলে যাবেন। এই কারণে মিমাপু এবং ওনার ছোট বোন ওনারা ওনার মামাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিলেন। বাড়িতে ছিল ওনার মা, মামি আর ওনার প্যারালাইজড নানি।
রোজ অনেক ভ্যান গাড়ি থাকে সেখানে, কিন্তু সেই দিন 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ভ্যান পাচ্ছিলেন না ওনারা। কেন জানি ওনার মায়ের জন্য ওনার খুব কষ্ট হচ্ছিল, তাই মামাকে ওখানে বিদায় দিয়েই ওনারা হেঁটে বাসায় চলে আসেন। কিন্তু ওনারা এসে দেখেন যে ওনার মা কোথাও নেই। ওনার মামিকে যখনই জিজ্ঞাসা করেছেন, তখন ওনার মামি জানায় যে কেবল তো উঠানেই ছিল, রান্না করছিল বলে এতটা খেয়াল করেনি কেউ। মানে উনি উঠানে হাঁটাহাঁটি করছিলেন, কিন্তু ওনার মামি রান্না করছেন বলে এতটা খেয়াল করেনি। বাড়ির সবাই পাগলের মতো ডাকতে থাকেন তাকে, চারদিকে খোঁজার জন্য বের হয়ে যান। ওদিকে ওনার মামিও খুঁজতে থাকেন। হঠাৎ ওনার মামির চিৎকারে বাড়ির সবার রুহ কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে ওনারা যা দেখতে পান তা কখনো কোনো সন্তান তার মায়ের এই দৃশ্য দেখতে চাইবে না। ওনারা দেখেন ওনার মা পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবে গিয়েছেন। ডুবে গিয়েছেন বলতেই আমি এখানে একটি বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পুকুরের পানি খুবই কম ছিল, পুকুরটা কর্দমাক্ত ছিল, পানি খুবই কম ছিল। মানে উনি ঠিক যেমন চোরা কাদায় বা চোরা বালিতে মানুষ ডুবে যায় না, ওভাবে আস্তে আস্তে উনি গলা পর্যন্ত ডুবে গিয়েছেন এবং মনে হচ্ছে যে আরো ডুবে যাচ্ছেন। ওনারা সবাই চিৎকার করে লাফ দিয়ে ওই কাদার মধ্যে চলে যান, ওনাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু ওনারা 3-4 জন মিলে ওনাকে টেনে তোলার চেষ্টা করলেও বারবারই ব্যর্থ হচ্ছিলেন। যাই হোক, আরো মানুষ চলে আসে। অনেক কষ্টের পর ওনাকে পাড়ে তুলে আনা হয় এবং ওনাকে পাটির উপর, বা যেটাকে আমরা মাদুর বলি, ওটার উপর শুইয়ে দেওয়া হয়। মিমাপুর আব্বু আসে, অনেক চেষ্টা করার পরও তিনি তার জ্ঞান ফেরাতে পারছিলেন না। আরো অনেকেই চেষ্টা করছিলেন। এভাবে বেশ কয়েক ঘন্টা পার হয়ে যায়। এর মধ্যে কয়েকজন হুজুরকে ডেকে আনা হয়েছিল, তারা ওনার ঝাড়ফুঁক করে, তারপরে ওনার মায়ের জ্ঞান আসে। পরের দিন হুজুর আসেন। তার শুরুর দিন তো ওনাকে পাওয়া যাচ্ছিল না, মানে মিমাপুর মা তো ছিলেন না, যার কারণে হুজুর এসেছিলেন কিন্তু পাননি। কিন্তু পরের দিন হুজুর এসে উনি বলেন যে তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি আসবো না জানাতে, তোমরা এই ভুলটা কেন করলা? আল্লাহর রহমত ছিল বলে সে বেঁচে গেছে, নইলে এই দুষ্টু জিনটি চেয়েছিল এই মহিলাকে মাটির নিচে, মানে পাতালে নিয়ে যেতে। তিনি বলেন এই জিনটা হচ্ছে পাতাল জিন, এরা মাটির নিচে থাকে। অনেক জিন শ্মশানে থাকে, নদীতে থাকে, গাছে থাকে, গোরস্থানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, আর এই জিনটি হচ্ছে পাতাল জিন। এই জিনেরা এনাকে পাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আর একটু হলেই নিয়ে যেতে পারতো, কিন্তু সফল হয়নি। কারণ হচ্ছে তোমরা তাকে দেখে ফেলেছিলে। যাই হোক, তারপর হুজুর তার কাজ শেষ করেন, বাড়ি বন্ধ করে মিমাপুর মায়ের শরীর বন্ধ করে দেন। হুজুরের কাজের সময় মিমাপুর মা কিন্তু হুজুরের গলা চেপে ধরেছিলেন এবং মারার হুমকি দিয়েছিলেন, কিন্তু হুজুর দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে কাজ শেষ হয়, তবে ওই পাতাল জিনটি চলে যাবার আগে বলে যায় সে আবার আসবে। পরে যখন মিমাপুর মা সুস্থ হন, তো সেই দিনের ঘটনা জানতে পারা যায়। তখন মিমাপুর মা বলেন যে ফুপা, মানে যিনি বলে ফেলেছিলেন ওই হুজুর আসার কথা, তো ফুপা হাজি মানুষ হওয়ায় ওনার মা ফুপাকে সহ্য করতে পারছিলেন না। কেন যে সহ্য করতে পারছিলেন না এটাও উনি বলতে পারছিলেন না, কারণ ওনার মনে হচ্ছিল যে তার গলা চেপে মেরে ফেলতে। তো তখন কোনো কারণে ওনার ফুপা মনের ভুলে হুজুরের আসার কথা বলে ফেলেন। এরপরে হঠাৎ করে নাকি মনে হয় যে ওনার মা একটা ডাক শুনতে পাচ্ছেন পুকুরের ভেতর থেকে, বারবার তাকে পুকুরের কাছে আসতে বলছে। উনি পুকুরের কাছে যাওয়ার পরে মনে হলো পুকুরের নিচ থেকে, মানে মাটির নিচ থেকে বলছে চলে আয়, চলে আয়। উনি যখন পুকুরের সাইডে চলে যান, এরপরে ওনার আর কিছু মনে নেই।
এরপরও ওনার মানে মিমাপুর মায়ের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো এখনো মিমাপুর মা যদি একা একা হাঁটে, ওনার সবসময় মনে হয় ওনার পেছনে কেউ হাঁটছে। উনি সাধারণত একা একা কোথাও যান না বা একা একা কোথাও থাকেন না, কোনো না কোনো মানুষ ওনার সাথে থাকেন, বাড়ির পরিবারের সদস্যরা। কারণ একা একা থাকলেই ওনার সমস্যা হয়। এমনও হয় যে উনি যদি ওয়াশরুমে গোসল করতে গিয়েছেন, বালতি ভরা পানি, ওনার নাকি মনে হয় কেউ ওনার গলা চেপে মানে বালতির মধ্যে দিয়ে দিয়েছে, মানে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। প্রিয় লিসেনার্স, আমরা কখনো চাইবো না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। আর যার সাথে ঘটে আসলে সেই বুঝতে পারে কি ভয়ানক একটা অবস্থার মধ্য দিয়ে সে যাচ্ছে। আমাদের কাছে এই সমস্ত ঘটনা কারো কাছে ভয়ের মনে হতে পারে, কারো কাছে ভয়ের মনে নাও হতে পারে, কিন্তু যেই পরিবার বা যার সাথে ঘটে তিনি আসলে বুঝতে পারেন বা তারা বুঝতে পারেন যে তারা কতটা ভয়ের মধ্যে রয়েছেন। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মাহবুবা মিমাপুকে। আসসালামু আলাইকুম জিফরি ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আজ আমি একটি কালো জাদুর ঘটনা শেয়ার করব, যা আগে কখনো কোথাও শেয়ার করা হয়নি। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর পরিবারের সাথে। আমার বন্ধুর নাম আলী। আমরা ঢাকায় একসাথে মেসে থাকি। ঘটনার স্থান নারায়ণগঞ্জ ২৫০০ থানা। আমার বন্ধু আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল আমি ঠিক সেইভাবেই বলছি। সাল ২০১৮। আমাদের গ্রামের পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে ভালোই যাচ্ছিল আমাদের সময়টা। আমরা ৩ ভাই, মা বাবা, ২ কাকা, ২ কাকি, এক ফুপি, আরেক ফুপির বিয়ে হয়ে গেছে। ফুপা ছিল একটু হুজুর টাইপের। হঠাৎ করে এক রাতে আমার কাকিমা ঘুম থেকে উঠে দেখতে পায় আমার বাবার উপরে কালো একটা ছাড় মতো কিছু একটা বসে কান্না করছে আর বলছে, আমি এসে গেছি, আমি এসে গেছি। এটা দেখে আমার কাকিমা বাইরে পড়ে যায়। আমরা সবাই গিয়ে দেখি কাকিমা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরে আসার পর জিজ্ঞেস করা হলো কি হয়েছে। উনি তখন বললেন বাবার সাথে কি হয়েছে বা তিনি কি দেখেছিলেন। তখন বাবা বললেন, কই, আমি তো ঘরে ছিলাম, আমার তো কিছু হয়নি, হয়তো ভুলভাল দেখেছো, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছো, এছাড়া কিছু না, বাদ দাও, এসব মনের ভুল, এই সবাই ঘুমাতে যা যা। এই বলে বাবা আর সবাই চলে যায়। আর তারপরের দিন বাবা ব্যবসায়ী কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। আমার বাবা একজন ভালো কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওই দিন রাতে একটু বেশি রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। তো আমার বাবা যখন আমাদের গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন তিনি অনুভব করলেন কে যেন ওনার পেছনে পেছনে ফিসফিস করে বলছেন, আমি এসে গেছি, আমি এসে গেছি, দেখ দেখ না। তারপর বাবা পেছন ফিরে তাকাতেই দেখেন কেউ নেই সেখানে। এরপর বাবা বিষয়টি নিয়ে হয়তো মনের ভুল ভেবে আবারও হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর সামনে যাওয়ার পর একটা তেঁতুল গাছ ছিল, ওখান থেকে হঠাৎ করে একটা কালো অববেশে বাবার শরীরে হঠাৎ করে কামড় দেয় এবং বাবার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। গ্রামের কিছু লোক বাবাকে দেখে বাড়িতে নিয়ে আসে। পরের দিন মাদ্রাসার ইমামকে আনা হয় আর রাতের সব ঘটনা খুলে বলে ওই ইমাম সাহেবকে। ইমাম সাহেব সব ঘটনা শুনে বললেন, বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না, আমি পানি পড়া দিয়ে যাই, যদি কোনো সমস্যা আবার হয় কে জানে, আমাকে জানাবেন। তারপর রাতে বাবা শুধু বলছিল, ও এসে গেছে, দৌড়া, কেউ বাঁচবি না। তারপরে হুজুর চলে আসে সকালবেলা আর উনি বললেন, কালো জাদু করা হয়েছে ওনার উপরে, এটা সহজ কোনো বান নয়, এটা মরণ বান, আর এটার সমাধান আমার কাছে নেই। এই বলে উনি চলে গেলেন। তারপরের দিন আমার বাবা পাগলের মতো হয়ে গেলেন আর বলতে লাগলেন, খাবো, সব খেয়ে ফেলবো। এই বলে একটা তরকারি কাঁটার বটি নিয়ে ঘরে গিয়ে রীতিমতো দরজা বন্ধ করে ফেলেন। আর দরজা ভেঙে ঘরে যাই আমরা এবং দেখতে পাই আমার ছোট ভাইয়ের একটা হাত কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে আর বলছে, কি মজা, কি মজা। আমরা দেখলাম পুরো ঘর একেবারে লাল রক্তে ভরে গিয়েছে। আমার ভাইয়ের মাথা খাটের নিচে আর শরীর খাটের উপরে। এমন ঘটনা দেখে বাড়ির সবাই রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে পুলিশ চলে আসে। আমাদের টাকা ছিল বলে ঘটনাটা থামা চাপা দিয়েছি, কিন্তু এদিকে আমার বাবার অবস্থা খারাপ হতে থাকে। আর আমরা একই সাথে লক্ষ্য করি যে আমার বাবা মাঝে মাঝে ওনার নিজের হাতে কামড় দিয়ে রক্ত বের করে খেত আর কোনো খাবার খেত না। আমার কাকা আর আমরা সবাই মিলে একটা ভালো হুজুরকে খোঁজ করি এবং খোঁজ করার পর একজন হুজুরের সন্ধান পায়। ওনার নাম আসমত আলী। উনি এসে বলল, ওনার কাছের কেউ ওনাকে কালো জাদু করেছে, কিন্তু কে করেছে তা আমি জানি না, যদিও আমি চেষ্টা চালাচ্ছি,
জানলে আপনাদেরকে জানাবো। এই বলে একটা তাবিজ দিল আর সাথে পানি পড়া দিয়ে চলে গেল। একদিন আমার ফুপা আসলো, এসে বলল, এত কিছু হয়ে গেছে, আমাকে জানাওনি কেন তোমরা? এই বলে উনি বাবাকে দেখে রীতিমতো হতভাগ বনে গেলেন এবং বলে উঠলেন, এই কি দেখলাম আমি? না 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 না, এটা হতে পারে না। আগে বলে নিচ্ছি, উনি হুজুর টাইপের মানুষ ছিলেন। আর আমার ফুপা এটা বলে রীতিমতো চুপ করে বাইরে চলে এলেন। আর আমার কাকা ওনাকে বললেন, তুমি কি কিছু জানো ওনার কি থেকে কি হয়েছে? কালো জাদুটা কে করেছে? উনি বলল, না না না, আমি কিছু জানি না, এমনি ভয় পেয়ে গেছি। এটা বলে উনি বাসা থেকে চলে গেল। হঠাৎ করে রাতের বেলায় মা কান্না করে উঠে পড়লেন। বাবার কান দিয়ে রীতিমতো পোকা বের হয়ে আসছিল, আর একটা ছায়া ঘরের চারিদিকে রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। একটু পরেই আবার মিলিয়ে গেল। এদিকে আমাদের ব্যবসার অবস্থাও ভালো না। মাও দিন দিন শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল মার শরীর দিয়ে রীতিমতো রক্ত চুষে চুষে কেউ খেয়ে নিচ্ছে। তারপর একদিন আসমত আলী হুজুর আবারও বাসায় আসেন এবং আমাদেরকে ওনার এক পরিচিত বড় হুজুরের ঠিকানা দিয়ে বললেন, ওনার পরিচয় দিলে নাকি উনি সাহায্য করবেন এবং করলেও করতে পারেন, কারণ তিনি এখন আর এসব কাজ করেন না। তো আমরা পরদিনই ওনার কাছে চলে গেলাম। পরে উনি প্রথমে না করলো আমাদেরকে, পরে আমাদের কথা শুনে বলল, ঠিক আছে, আমি যাব আপনাদের বাসায়, তারপর যা করার করব। এই বলে আমাদেরকে বিদায় দিয়ে চলে আসলেন। আমরা বাসায় এসে দেখি আমার বড় ফুপি আবার এসেছে এবং বড় ফুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। অন্যদিকে আমার মা আরো অসুস্থ হয়ে পড়ে। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার মাকে আর বাঁচানো যায়নি। আর দুদিন পর জাহাঙ্গীর হুজুর আমাদের বাড়িতে আসে আর এসে আমাদেরকে জানালো বাবার রুম থেকে বেরিয়ে যেতে। আমরা সবাই চলে যাই। এরপর প্রায় 30 মিনিট পর আমাদেরকে ডাকে আর বলে, আমাদের মাঝে কেউ একজন ওনার ক্ষতি করতে চায় এবং ওনার ভালো চায় না। ওই ব্যক্তি আমার বাবাকে কালো জাদু করেছে। হুজুরের ভাষায় বলছি, শোন, যদি এই কালো জাতি থেকে তোরা সবাই রক্ষা পেতে চাস, তাহলে তোদের সবাইকে একটা কাজ করতে হবে, না হলে তোরা সবাই মারা যাবে। কারণ এই জিনটা অনেক শক্তিশালী, তার বয়স 700 বছর, আর এই জিনটাকে তোর বাবাকে মারার জন্যই চালান করা হয়েছে। এই জিন যাকে ধরে তাকে শেষ না করে যায় না। তাকে কালো জাদু করার জন্য তার জামা, চুল আর এই বাড়ির মাটির ব্যবহার করা হয়েছে। তার সাথে একটা যুবতী ফাঁসি দেওয়ার মেয়ের হাতের নখ, মাথার চুল আর গলার রক্ত ব্যবহার করা হয়েছে। একটু পরে আমি আমার সাথে থাকা জিনের কাছ থেকে জেনে নেব কে বা কারা এই জাদু করেছে। এরপর একটা জিন আসে আর হুজুরকে জানায়, কেন এই জাদু করেছে তা জানতে পেরেছি, কিন্তু কে করেছে এখন জানতে পারিনি। তারপর জাহাঙ্গীর হুজুর আমার 2টা জিন আবারও পাঠালেন। তাদের নাম আরিশ আর জিম্বি। তারা এসে হুজুরকে সব জানালো যে কে জাদু করেছে। হুজুর বলতে শুরু করলেন, আর যা শুনে আমরা রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমরা কল্পনাই করতে পারিনি আমার বাবার আপন বোন, মানে আমার আপন ফুপি এই কাজ করেছে শুধুমাত্র তার নিজের জেদের বসে। কারণ বিয়ের পর বাবার সাথে আমার ফুপির সম্পর্ক ভালো ছিল না। আমার ফুপিকে বিয়ের পর কিছুই দেয়নি, কারণ আমার ফুপি রিলেশন করে বিয়ে করেছিল। আর এজন্যই বাবা রীতিমতো রাগে চুটে তাদের সাথে সম্পর্ক রাখেনি। আর তাই আমাদের সম্পত্তির দিকে লোভ ছিল, আর এই জন্যই আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। এটা বলে আমার ফুপি কান্না করতে করতে সবার কাছে মাপ চায়। তারপর হুজুর বলল, যেই কাজ করেছে তাকে আনতে হবে। এরপর সেই তান্ত্রিককে আনা হলো আর জিজ্ঞাসা করা হলো কি করলে এই জাদুটা কাটবে। তান্ত্রিক বলা শুরু করলেন, আমি এই মেয়েকে আগে বলেছি, যা করবি ভেবে কর, পরে কিন্তু পিছিয়ে আসতে পারবি না, কারণ এখানে পিছিয়ে আসলে বিপদ, সবকিছু এলোমেলো হয়ে যাবে। সে এখন আরো শক্তিশালী হয়ে গেছে এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে জিনটা। হুজুরের হুমকি ধামকি খেয়ে তান্ত্রিক বলতে শুরু করলো, যে জিনিস দিয়ে তাকে বান মারা হয়েছে সেগুলো ওই মেয়ের কবর থেকে বের করে এগুলোর সাথে মানুষের রক্ত দিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে সে চলে যাবে। কিন্তু যার রক্ত দেওয়া হবে তার বড় ধরনের ক্ষতি হবে। আমার ফুপি তখন বললেন, আমি রক্ত দিব, যা করা লাগে আমি করব। তারপর তান্ত্রিক বলতে লাগলেন, তারপর তান্ত্রিক বলল, এইগুলো তোকেই আনতে হবে, সাথে আমি 2জন জিন তোকে দিয়ে দেবো এবং মন্ত্র শিখিয়ে দেবো তার যেন, আর মন্ত্র শিখিয়ে দেবো যেন তোর কোনো সমস্যা না হয়। তারপরের দিন রাতে আমার ফুপি, ফুপা আর আমার কাকা মিলে সেই কবরস্থানে যায়। তারা যখন কবর করছিল তখন দেখতে পায় ওই কালো কাপড়ের পোটলা, ওইটা যেই না তুলতে যাবে তখনই মনে হচ্ছিল সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। এমন ঝড় আসছিল আর বিকট শব্দে চারিদিকটা যেন ভরে গিয়েছিল। যখন তারা আসছে তখন তাদের পিছ পিছকে যেন কথা বলছে, এটা রেখে যা, না হলে এর পরিণাম ভালো কিছু হবে না। আর একই সাথে কান্না আমার হাসির শব্দ তাদের পেছনে পেছনে আসছে। একটা সময় সবকিছুই স্বাভাবিক হয়ে যায় আর এগুলো নিয়ে আসে। তারপর কথা মতো ফুপি রক্ত দেয়। তান্ত্রিক বলে উঠে, আমি এই জিনকে তাড়াতে পারবো না,
এই কাজ হুজুর আপনি পারবেন, দয়া করে আমাকে রক্ষা করুন। তখন হুজুর তান্ত্রিককে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি, আল্লাহ ভরসা। এরপর হুজুর জিনদের মাধ্যমে খবর পায় বদ জিনগুলো আমাদের বড় ক্ষতি করার চেষ্টা করছে এবং ফুঁসে আছে। আর এদিকে আমার বাবা ঘরের এক কোণায় বসে বসে একবার কাঁদে আর একবার হাসে আর নিজের শরীর থেকে রক্ত বের করে। তারপর জাহাঙ্গীর হুজুর বললেন, আমি আজ রাতে এই সমস্যার সমাধান করব। এই বলে হুজুর আরিশ আর জিম্মি এই দুজন জিনকে বললেন, আমি যখন রাতে এই বদ জিনকে তাড়ানোর চেষ্টা করব, তখন তোমরা তার শক্তিকে তোমাদের শক্তিতে দমিয়ে রাখবে। মনে রাখবা, যদি কোনো ভুল হয় আমার সাথে তোমার প্রাণ নাশ হয়ে যাবে বললাম। জিনরাও বলল, জি হুজুর, আপনি আপনার মতো কাজ করুন, আমরা সব সময় আপনার সাথে আছি, রাত পর্যন্ত থাকবো, এবং আপনি যখন জিনটাকে হাজির করবেন আমরা আপনার সাথে থাকবো। এরপর সময় মতো জিনটাকে হাজির করা হয় আর জিজ্ঞাসা করা হয়, তুই কেন ওকে কষ্ট দিচ্ছিস, ওকে ছেড়ে চলে যা। সে কিছু বলে না। হুজুর আবারও বলে, তুই যদি এখন চলে না যাস আমি তোকে মেরে ফেলবো। এটা শুনে আমার বাবা ভেতর থেকে সেই জিনটা হাসতে লাগলো আর বলতে লাগলো, কি আমাকে মারবি? নে মার, মার আমাকে তোর মতো মার। এরপর সেই জিনটা অনেক খারাপ কথা বললো, অনেক গালি দিল, সেটা না হয় এখানে আর তুলে ধরলাম না। এরপর হুজুর বলল, কি করলে চলে যাবি সেটা বল। বদ জিনটা তখন বলল, তার বউ বাচ্চাকে যেভাবে মেরেছি তাকেও মারবো, সাথে পুরো পরিবারকে মেরে চলে যাব। আমার কাজ আমি শেষ না করে যাব না, আর এর মাঝে যে আসবে তাকেও মেরে ফেলবো। এর মাঝে দেখলাম তার কোনো হাসি নেই। আমি বুঝে ফেললাম আমার জিন কাজ শুরু করে দিয়েছে। কবর থেকে আনা ওই জিনিসগুলো একটা গোল বৃত্তের ভেতরে রেখে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারপরে ওই শয়তান জিনটা বলতে লাগলো, বন্ধ কর, বন্ধ কর, আমি যাবো, বন্ধ কর হুজুর। হুজুর তখন বলল, এই তো এখন লাইনে আসছিস। জিন বলল, আমি চলে যাব ঠিকই, কিন্তু জানের বিনিময়ে জান নিয়ে যাব। হুজুর তখন বলল, তোর কি চাস সেটা বল। জিনটা তখন বলল, মানুষের বিনিময়ে মানুষ চাই আমি। হুজুর তখন বলে উঠল, আমি তোকে এটা করতে দেব না। তখন জিনটা বলল, আমি চলে যাব, যার জন্য এসেছিলাম তাকে নিয়ে চলে যাব। এটা বলে সে চলে যায় আর সবকিছুই মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। আমরা সবাই এক মুহূর্তের মধ্যে থমকে যায়। আমরা দেখলাম আমার ফুপা মাটিতে পড়ে গেল এবং তার নিথর দেহটা দেখে আমার ফুপি অঝরে কেঁদে যাচ্ছে। এই ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু এখানে শেষ হলো না। কে জানে আমাদের জন্য ঠিক 7 দিন পর ছিল আরো একটি কালো দিন। ওই দিন আমার বাবা মারা গিয়েছে আর মারা যাওয়ার আগে বলে গেল, আমি চলে যাচ্ছি, হয়তো আবার দেখা হবে। তারপর 1 বছর হলো আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি, আর আমাদের ফুপির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই বা যোগাযোগও করিনি। আজও ওই দিনের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। এই বলে আমার বন্ধু ঘটনাটি শেষ করেছিল এবং সে কান্নায় ভেঙে পড়েছিল। তো এই ছিল ঘটনা, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আশা করছি যে ভাই ঘটনাটি ভালো লাগবে। অনেক ঝড় বয়ে যাচ্ছিল সেদিন রাতে। সামিন ও রাজিন 2 ভাইয়ের রুম অন্ধকার, ওরা দুজনেই আলাদা রুমে। রাজিন সেদিন রাতে সিনেমা দেখে টিভি রুমেই ঘুমিয়ে পড়েছিল, আর সেই একের পর এক বিদ্যুৎ চমকানোর শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে এতটাই জোরে হচ্ছিল যে সামিন উঠে যায়। সামিন অনেক ভয় পেয়ে গেছিল। সামিন রাজিন হচ্ছে 2 ভাই, যমজ ভাই। ওদের সে সময় বয়স ছিল 14 বছর, 2008 সালের কথা। ওদের বাসাটা তখন একদম নতুন, নিজেদের বাসা। ওরা একটা জায়গায় থাকতো আগে, সেখান থেকে চলে আসে সরাসরি নিজেদের বাড়িতে। সদ্য বাসায় তখনও মেইন গেট লাগানো হয়নি। পার্কিংয়ে বালির স্তূপ, ইটের স্তূপ, সেই স্তূপ পার করে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হতো। সেদিন পর্যন্ত 20 দিনের মতো হয়েছে ওরা মাত্র এই বাসায় থাকা শুরু করেছে। 3 তলার কাজ চলছে, সেখানে কাজ শেষ হলেই ভাড়াটিয়া উঠবে। আশেপাশে প্লটের মাঝে ওদেরই বাসা। আশেপাশের প্লটগুলোতে হয়তো টিন শেডের বাড়ি আছে, কিন্তু কেউ ওখানে থাকে না। এমন জায়গায় বাড়ি করেছে সেখান থেকে আসলে গাড়ি করে দূরে বাজারে যাওয়ার লাগে। এলাকাটার নাম নিচ্ছি না। সেদিন রাতে মেঘের গর্জনে সামিন উঠে যায়। অনেক বাতাস, বেশ বাতাস আসছিল। জানালা লাগায়, কারণ বাতাসে জানালা ভেঙে যাবার মতো উপক্রম। রাত কতটা বাজে সামিন জানে না, তবে সামিন দেখে তাদের বাসার সামনের যখন বারান্দায় যায়, বাসার সামনে রাস্তার উপর 3টা গরু জবাই করা। গরুগুলোর
জবাই এমনভাবে করা যেন কেউ কোরবানির গরু যেভাবে জবাই করে দূরে সরে যায়, এরকম কেউ কারা জানি জবাই করে দূরে সরে গেল। আর চারিপাশে 8-10 জন মানুষ ঘুরছে, ঘুরপাক খাচ্ছে, উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সামিন দেখলো দূরে একটা প্লটের ভেতরে গাছপালা দেয়াল ভেদ করে আরো কয়েকজন আসছে। শব্দগুলো এমন হায়নারা ডাকলে যেমন হি 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 শব্দ আসে, ঠিক সেরকম শব্দ। সামিন ভয়ে বারান্দার দরজা লাগিয়ে ভেতরে গিয়ে জানালার পর্দা আস্তে করে সরিয়ে দেখতে গেল। যদি বারান্দা দিয়ে দেখার সময় কোনো বিপদ হয় সেজন্যই ভেতর দিয়ে দেখতে গেছে। সামিন আর কিছুই দেখল না পর্দা সরিয়ে। সেদিনের রাতের নারকীয় সেই ঝড়ের কবলে পড়া তার ব্রেইন খুব ভালোভাবে প্রতি মুহূর্তে সেই জবাইয়ের দৃশ্য দেখাচ্ছিল। এক পর্যায়ে ঠিক হয়, তার বাবা বলে আসলে এই বাড়ি করবার সময় অনেক ঝক্কি ঝামেলা হয়েছিল। তার বাবাকে যখন বলে, তার বাবা তখন তার আশপাশের লোকজনদেরকে বলছিল এই বাড়ি করার সময় সমস্যা হয়েছিল, সেটা সে শুনেছিল। সেই ঝক্কি ঝামেলাকে এড়িয়ে ঝড়ের রাতের পর থেকে সামিন বেশ বদলে যায়। তার সিক্স সেন্সে মারাত্মক প্রভাব পড়ে, যা এই ঝড়ের রাত পর্যন্তই সীমাবদ্ধ। তাই তো আমি বলছি, ঝড়ো হাওয়ার একের পর এক এপিসোড, একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছে ভৌতিকতা। এমন অনেক মানুষ আছে যারা সমাজে নিজেদেরকে কিছু কাজ আড়াল করেই করতে পছন্দ করে। তাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। গত এপিসোডের যার ঘটনা শুনেছেন, সাইফুল ভাই তাদেরই একজন। তিনি আমাদেরকে তার কথা বলেছেন, তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেটি আপনারা শুনেছিলেন আগের এপিসোডের আংশিক অবস্থায়। অংশ করে ঘটনা প্রচার করার ইচ্ছা আসলে আমাদের কারোরই নাই, কিন্তু কিছু জিনিসের প্রতি লক্ষ্য রেখে সেদিন আমরা অর্ধেক ঘটনায় প্রকাশ করেছি। বৃহস্পতিবারের ভৌতিকতায় আমি ডক্টর আলিফ ও আমাদের মডারেটররা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের কথা পৌঁছে দিন আপনাদের প্রিয়জনদের, আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিন আমাদের আজকের এপিসোডের লিঙ্ক। অনেকেই জানে না, এখনো জানে না এসব ঘটনার কথা। আপনাদের তা জানাতে হবে। আমাদের যারা শুনছেন এবং সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিচের বেল বাটনটি হিট করে রাখুন। যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে ঘটনা পাঠাবার ঠিকানা ভৌতিকতার ইমেল অ্যাড্রেস, যেটি স্ক্রলিংয়ে যাচ্ছে, ডিসক্রিপশনে আছে, দ্যাট ইজ BHOUTIGOTA ভৌতিকতা@gmail.com। এইখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স স্টোরি এবং আপনার কালেক্টেড স্টোরি পাঠাতে পারেন। অবশ্যই সেটা পাঠানোর পর আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের ঠিকানা দিতে ভুলবেন না, যাতে আমাদের কনসার্ন টিম আপনার সাথে যোগাযোগ করে এবং আপনাদের কাছ থেকে ভেরিফিকেশনের জন্য আমরা যেন এটা প্রসিড করতে পারি। আমরা ভেরিফাই করে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটার জন্য আপনাদের মোবাইল ফোন নাম্বারটা শেয়ার করাটা অতি দ্রুত। আমাদের আজকের এপিসোডের স্পন্সর মিমিস কিচেন, যার ডিটেলস আপনার ডেসক্রিপশনের লিঙ্ক সহ পেয়ে যাবেন। তারপরেও বলছি, যারা আমাদের সাথে নিজেদের ব্র্যান্ডিং এবং প্রমোশনে ইচ্ছুক, তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি অলরেডি শুনেছেন। সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের ডিটেলস পাঠিয়ে দিন, আমাদের কনসার্ন টিম আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আমি শুরুতে যে ছোট করে সামিনের ঘটনাটা শেয়ার করলাম, সেই সামিনের ঘটনাটা দিয়ে আসলে আমি জাস্ট শুরু করেছি। সামিনের কাছ থেকে এখনও অনেক ঘটনা আসবার বাকি। সামিনের সিক্স সেন্স নিয়ে কিছু ঘটনা আমি শেয়ার করব, সেগুলো ছোট ছোট, তবে একটা সময় শেয়ার করা হবে ফর শিওর। আমি গত এপিসোডে বলেছি যে মাজেদ সাহেব কাদের ভাইয়ের বাসায় গিয়ে ঘটনা শেয়ার করেছিলেন এবং সেখান থেকে আমি শুরু করছি। কাদের সাহেবের বাসায় কাদের সাহেবের সাথে থেকে এবং কাদের সাহেবের বাসার তার স্ত্রীকে ঠিক করার পর যেই সাইফুল ভাই, যে মাজেদ ভাই ওই বাসার থেকে চলে আসে এবং ওই বাসায় কি ঘটেছিল সেটাই আমরা পরবর্তীতে এখন সেটা শেয়ার করব। সো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আসলে তার ঘটনাটা তিনি আসলে কিভাবে এসছে, কিভাবে পেল, সবকিছু আমরা এখন শেয়ার করতে যাচ্ছি। সুতরাং আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি এবং আজকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সেই ঘটনাটি আমাদের সবগুলো ঘটনা শুনবেন এবং আশা করছি সবগুলো ঘটনাই আপনাদের পছন্দ হবে। কাদের সাহেবের বাসায় সেদিন মাজেদ ভাই বলে যে, আমি যে এতক্ষণ ডাকলাম আসলে না কেন? তো সাইফুল ভাই মাজেদ ভাই সাইফুল ভাইকে জিজ্ঞেস করে। তো সাইফুল ভাই বলে যে, জানি না ভাই, কিছু তো একটা সমস্যা আছে। যাই হোক, আপাতত এই মহিলার কাজ তো হলো, ওনার মনে হচ্ছে কোনো সমস্যা নাই।
কাদের সাহেব মাজেদ ভাইকে অনেকগুলো টাকা দিতে চাইলো, কিন্তু মাজেদ ভাই শুধু তার রিক্সা চালালে যে টাকাটা আয় করতো সেই টাকাটা যাতায়াত ভাড়াটা নেয়, আর বলে আমি কিছু করি নাই, সেটা তো আপনারা দেখতে পেরেছেন, যা করেছে এই ছেলেটা করেছে, সাইফুল সাহেবের নাম নিচ্ছে আর কি। তো সাইফুল ভাইকে নিতে বললে সাইফুল ভাই এই টাকাটা আমার লাগবে না, এবং এদের কথায় কোনো বিশ্বাস নাই, এরা আবার আসতে পারে, পরে বলবেন যে ধোঁকা দিয়ে আপনার টাকা নিয়ে গেছি, এই ভার আমি নিতে পারবো না, আল্লাহ না করুক হয়তো আসবে না, কিন্তু তারপর আমি নিব না, আপনি টাকাগুলো একটা এতিমখানায় দিয়ে দিন। তবে এখানে আমার প্রতিশোধী বিষয়টা, আসলে আপনার টাকাটা মুখ্য বিষয় না। তো মাজেদ ভাই তার কথা শুনে খুব খুশি হয়ে যান যে টাকা নিল না সে ছেলেটা, সাইফুল ভাই টাকা নিল না। তিনি সাইফুল ভাইকে তার জানা সবকিছু আস্তে আস্তে তখন শেখানো শুরু করে। এর মাঝে তিনি সাইফুল ভাই কয়েকটা জিনকে তার সাথী বানিয়ে ফেলে। এই জিনগুলোকে বশ করতে অনেক কষ্টসাধ্য ছিল, কারণ জিনগুলো ছিল আলেম শ্রেণীর, এবং এরা যতক্ষণ না নিজের ইচ্ছাতে কারোর সাথে মেশে ততক্ষণ কেউ তাদের ডাকলেও তারা আসে না। তো সাইফুল ভাই পরে জানতে পারে মাজেদ ভাইয়ের কাছ থেকে। তো এখানে মাজেদ ভাই তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি কি কোনো অস্তিত্ব টের পাও কোনো শক্তিশালী কিছুর? তো সাইফুল সাহেব স্বাভাবিকভাবে বলে না, এবং সবসময় নাই বলে যেত। কাজ করবার সময় সাইফুল সাহেব বা সাইফুল ভাই জিনগুলো আয়ত্ত করার পর মাজেদ ভাই প্রায় বলতো যে এটা তুমি কেমনে করলা। প্রায় সময় কোনো একটা কাজে গেলে মাজেদ ভাই বলতো যে তুমি কেমনে করলা, এটা তো সবাই পারে না। তখন সে বলে যে সবাই পারে না তো কি হচ্ছে, কেউ তো পারবে তাই না, হয়তো আমিও তাদের মধ্যে একজন, সাইফুল ভাই বলতো, এবং বলে হেসে দিত, শিখেছি তো শিখছি তো, দেখি না কি হয়, আমার প্রতিশোধ নিতে হবে। কারণ তার বোনকে একজন তার বন্ধু জাদু করবার চেষ্টা করেছে এবং তার পরিবারের উপরে সেটার প্রভাব পড়েছে। তো মাজেদ ভাই বলে যে দেখো যা হয়ে গেছে বাদ দাও, তোমার বোনের উপরে যে অন্যায় করেছে সে তাকে আল্লাহ শাস্তি দিবে। তো তিনি একটু রেগে গিয়ে মাজেদ ভাইকে বলে যে দেখেন আল্লাহ কি নিজে সরাসরি শাস্তি দিচ্ছে, কাউকে উসিলা করে দিচ্ছে? তখন তার মাথা খারাপ হয়ে গেছে, হয়তো সেই উসিলাটাই আমি। তখন মাজেদ ভাই বলেন দেখো এই কবিরাজি বিদ্যা শিখবার আগে আমি তোমাকে বলেছি মুদ্রার এর পিঠ ও পিঠ দুই পিঠই আছে, তোমাকে এটা দেখতে হবে, আর এটা এত সহজ না। তো ওনার কথায় আসলে সাইফুল ভাই কোনো কর্ণপাত করে নাই, তিনি তার বাসায় চলে আসে। সেদিন রাতে তার রুমে আসন বিছিয়ে তিনি তার আলিম জিনদের প্রধানকে ডাকে এবং তার বোনের ব্যাপারে সব বলে। তিনি তার কথা শুনে বলে দেখো আমি এদের মানে আলিম সাহেব আমি এদের ছাড়বো না। তো তিনি বলছেন যে আপনাদের সাইফুল ভাই বলছেন যে আমি এদের ছাড়বো না, আপনাদের সহযোগিতা করতে হবে। তখন আলিম জিন বলে দেখো আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, এর পেছনে একটা কারণ আছে, আর আমি তোকে সব ভালো কাজ করার পেছনে সাহায্য করব, কিন্তু কোনো খারাপ কাজ আমি করতে পারবো না। তো জিন বলে যে দেখো যা হয়েছে তা মাফ করে দাও। আলেম জিন বলছে আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। তো সাইফুল ভাই বলে না আমি ওদেরকে ছাড়বো না। তো তখন আলেম জিন বলে ঠিক আছে তুমি যা ইচ্ছা তাই করো, আমরা এর মধ্যে নাই, কোনো ভালো কাজ হলে কাউকে সাহায্য করতে চাইলে আমাদেরকে ডেকো, হাজির হয়ে যাব। তো তারা তখন চলে যায়। তখন কি করবে তিনি ভেবে পাচ্ছিল না। হঠাৎ মনে পড়ে যে তার মামিকে ধরা সেই পিশাচগুলোর কথা। তো তিনি আসন দিয়ে সেই পিশাচগুলোকে ডাকে। তো তাদেরকে ডেকে বলে যে তোদের আমার একটা কাজ করতে হবে, এই কাজটা করতে হবে। তখন তারা রাজি হয় এবং তারা করে দেবে, বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেব। তখন সাইফুল ভাই বলে যে ওই ছেলে সব পুরো পরিবারকে শেষ করে দিতে হবে। তারা বলে যে সবার বাবা এবং ওই ছেলের বাবা এবং মার নাম এনে দিতে হবে। তখন তিনি বলে ঠিক আছে নিয়ে আসবো। তো সাইফুল ভাই ওই সময়টা বর্ষাকাল ছিল এবং প্রচুর বৃষ্টিতে অনেক মানুষের ধান নষ্ট হয়ে গেছিল। তো সামনের অমাবস্যায় কাজ শুরু করবে, ওই পিশাচগুলা বলা যে সামনে অমাবস্যায় কাজ শুরু করব, আর অমাবস্যায় তখন 5 দিন বাকি ছিল। তো যারা এসব নিয়ে কাজ করে তিনি বলেছেন যে সাইফুল ভাই তার অমাবস্যা পূর্ণিমা এসব জিনিসের হিসাব রাখে। তো তার হাতে সময় কম থাকার কারণে তারা যোগাড় করতে হবে। তো ছেলেটার ওই তার বন্ধুর বাসার সামনে যায় এবং তার বন্ধুর মা একটা বাচ্চা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালে যাচ্ছে। এরপর একজনকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো লোকটা বলে, তো উনি আশেপাশের লোকজনকে কি হয়েছে, লোক দৌড়ে বাইরে যাচ্ছে কেন। তো লোকটা বলে যে একটা বাচ্চা, ওনার বাচ্চাটা প্রায় মারা যাচ্ছে 4-5 দিন যাবত, কোনো খাবার ঠিক মতো খেতে পারছে না, অসুস্থ, কোনো ওষুধও কাজ করছে না। এর মধ্যে বিদেশে ওর বাবা দালালের হাতে বন্দি হয়ে গেছে, মুক্তিপণ নাকি 4 লাখ টাকার উপরে যাচ্ছে। তো এরপর তিনি জানতে পারেন যে তাদের ধানও নষ্ট হয়ে গেছে। এইসব শুনে কেন জানি তিনি চলে আসে সেদিন ওই নাম সংগ্রহ না করে। পরে চিন্তা করে এদের আর কি করবো, এরা তো আল্লাহর হাতে ধরা পড়ে গেছে। হঠাৎ বাচ্চাটার কথা তার মনে পড়ে, মনে মনে ভাবে যে এই বাচ্চাটা তো কারো ক্ষতি করেনি, এর কেন এই অবস্থা। নিজের অজান্তেই সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটা
উপকার করা যায় কিনা। তখন এবং তিনি বুঝে গিয়েছিলেন বাচ্চাটা আসলে কোনো জাদুটোনার শিকার বা কিছু একটা। তখন তিনি আলেমজিনকে ডাকেন, তিনি সালাম দেয়, সালাম দেওয়ার পরপরই আলেমজিনকে সাইফুল ভাই সেই বাচ্চাটার কথা জিজ্ঞেস করে, বাচ্চাটার কি হয়েছে। তখন জিনটা একটু মুচকি হাসি দিয়ে বলে, একটু সময় দাও, দেখি কি হয়েছে। মিনিট 5 পর উনি বলেন, সর্বনাশ, এই ছেলেটার উপর তো জিউস না হয়েছে, চিকিৎসা শুরু না করলে 2-3 দিনে ছেলেটা মারা যেতে পারে। এখানে জিউস না হলে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য আরেকটা বাচ্চার উপর কালো জাদু করা, এটা নাকি জিউস বা কিছু একটা, আমি জানি না। তো যাই হোক, এটা গ্রামের মানুষ জানে এর সম্পর্কে। তো তিনি বলে যে আপনি কি পারবেন বাচ্চাটা চিকিৎসা করতে? তো ওই আলেমজিন বলে যে পারবো, কিন্তু পুরোটা পারবো না। তো সাইফুল ভাই বলে কেন? বলে এখানে নাপাকি আছে অনেক। তখন তিনি বলেন যে, সাইফুল ভাই বলে যে নাপাকি যদি আমি সরিয়ে দিই তাহলে আপনি চিকিৎসা করতে পারবেন? তিনি বলেন হ্যাঁ, আল্লাহ যদি চান তাহলে অবশ্যই পারবো। তো তিনি বললেন যে কালকে ফজরের পর বাচ্চাটার কাছে যাবেন, আমি নাপাকিগুলো সরিয়ে দিচ্ছি। তখন সাইফুল ভাই সেই পিশাচগুলোকে ডেকে নিয়ে আসে এবং বলে যে যাও নাপাকিগুলো সরিয়ে দিয়ে আসো। তারা কি নাপাকিগুলো সরিয়ে দেয়। পরের দিন রাতে আবার আলেমজিনকে ডাকে বাচ্চার অবস্থা জানার জন্য। তখন তিনি বলেন যে না, বাচ্চা ভালো আছে, এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তখন তিনি বলেন যে ঠিক আছে, আপনি চাইলে যেতে পারেন। তখন সে আলেমজিন জিজ্ঞেস করে যে আচ্ছা, তুমি তো ওদের ক্ষতি করতে গিয়েছিলে, এখন থেকে উপকার করলা। তো তিনি বলেন আমি তো খারাপ, কিন্তু এতটাও খারাপ না, এই বাচ্চাটা তো কারো ক্ষতি করেনি, আমিও তো তার ক্ষতি হোক চাইনি। তখন আলেমজিনটি বলে ওঠে, সোলেমানি বাচ্চা ঠিক বলেছেন। তখন সাইফুল ভাই বলে, সোলেমান বাচ্চাকে? তিনি বলেন সময় হলে জানতে পারবে। তো তিনি বলেন ঠিক আছে। আলেমজিনটা চলে যায় সেখান থেকে, কিন্তু তার কাছে খুব খারাপ লাগছিল, কেন মানুষের এত ক্ষতি করে, এত ঝামেলায় কেন যায়। তার হঠাৎ মাথা ব্যথা শুরু হয় এবং খুব মারাত্মকভাবে শুরু হয়। কোনো মতে মাঝের দিকে একটু ঘুমানোর চেষ্টা করে এবং আজানের সুরে তার ঘুম ভাঙে। এর মাঝে বেশ কিছুদিন কেটে যায় আর কি। হঠাৎ একদিন বিকালবেলা মাজেদ ভাইয়ের কল, যার কাছ থেকে তিনি ঘটনায় কাজ শিখেছেন। তো তিনি ফোনটা রিসিভ করে সালাম দেয়। তখন সাথে সাথে মাজেদ ভাই বলে যে আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি, তাই তোমাকে ফোন দিলাম, তুমি আসতে পারবা? তিনি বলেন যে এখনই আসতে হবে না, কালকে সকালে আসলে হবে? তিনি বলেন না, এখনই আসো। তো ঠিক আছে, তিনি ফোন রাখে এবং তখন সে ফোন রাখার সময় শুনতে পায় যে শব্দ আসছে, তোদের আর ছাড়বো না, কে জানি বলছে। তখন তার কাছে মনে হয় বিষয়টা গুরুতর। তিনি রওনা দিয়ে যায় তাদের বাড়িতে যাওয়ার সময় এবং সাথে থাকা সে আলেম জিনটাকে ডাকে। তো তিনি জিজ্ঞেস করে যে মাজেদ ভাইয়ের কি হয়েছে। তখন তিনি বলেন খুব খারাপ একটা শয়তান তাদের উপর প্রভাব পড়েছে, তো এক কাজ করো, তুমি শরীরটা বন্ধ করে নাও আর তোমার সাথে পিশাচগুলোকে ডেকে রাখো। তো তার কথা মতো তিনি তাই করলো এবং তার খুব ভয় লাগতে শুরু করলো হঠাৎ করে, কেন জানি। ভয়ে ভয়ে 5টা গ্রাম পার করে তিনি সন্ধ্যার কাছাকাছি মাজেদ ভাইয়ের বাড়িতে ওঠে। ওখানে গিয়ে তিনি নামাজ পড়েন। নামাজ শেষে ওয়াশরুমে যান এবং ভুলক্রমে ওয়াশরুম শেষ করার পর তিনি শরীর বন্ধ করতে ভুলে যায়। তো তিনি ভেবেছিলেন আগে মাজেদ ভাইয়ের কথা শুনবে, এরপর যা করার দুজন মিলে করবে আর কি। তো মাজেদ ভাই তার পেছনে ছিল, তিনি আগে ছিল। তিনি ঘরে ঢুকতে গেলে এবং ঘরের চৌকটের ভেতর পা দিতেই সজোরে তার বুক বরাবর এমন এক ধাক্কা আসলো, তিনি পিছনে উঠানের মধ্যে যে পড়ে। তো মাজেদ ভাইয়ের গায়ের সাথে লেগে যখন তিনি পড়ে যায়, তো তিনি এমনভাবে পড়ে যে তিনি ডান কাত হয়ে উপরে উঠতে যাবে, তখন তিনি পেছন দিকে দেখেন একটা ছাগলের মাথা এবং সেই ছাগলের শিংটা তার একদম মেরুদণ্ড বরাবর। যদি কোনোভাবে তিনি জায়গা মতো পড়তো তাহলে তার মেরুদণ্ডের ভেতরে সেই শিংগুলা ঢুকে যেত। তো তখন মাজেদ ভাই সূরা পরে তার গায়ে ফু দিয়ে শরীর বন্ধ করে দেয়। তখন তার সাইফুল ভাইয়ের রাগে মাথা খারাপ হয়ে যায়। মাজেদ ভাই তাকে বলে যে ঘরে নিয়ে বসায়। তো তিনি বলেন যে কি হয়েছে বলেন। তখন মাজেদ ভাই 1 সপ্তাহ হয়েছে, ছোট ছেলেটা সন্ধ্যায় ছাগল আনতে গিয়েছিল। তখন ছাগল ঠিকই নিয়ে আসে, কিন্তু ছাগলটাকে এমনভাবে ছেঁচড়িয়ে নিয়ে আসে, যেন ছেঁচড়িয়ে নিয়ে আসার পর সবার সামনে ছাগলের পা ধরে তিনি এমনভাবে উঠানে ছুঁড়া মারে যে ছাগলটা উড়ে এসে পড়ে। ওর গায়ে এত শক্তি থাকার কথা না, ওর বয়স মাত্র 8 বছর। এরপরে নিজে নিজে ঘরের মধ্যে ঢুকে শুয়ে শুয়ে মাজেদ ভাইয়ের নাম ডাকছে, আমার নাম ডাকছে। তো তিনি মাজেদ ভাই সামনে যেতে বলে, আমার খিদে লাগছে, একটা বাচ্চার ব্যবস্থা কর। তার ছেলে বলছে তাকে, আর না পারলে কিছু মাছের ব্যবস্থা কর। তোর ছাগলের বাচ্চার 3টা বাচ্চার ভেতরে 3টা, তোর ছাগলের বাচ্চা খেয়ে 3টা, আমার তেমন পেট ভরে নেই, 3টা বাচ্চা ছিল। তখন তিনি দৌড় দিয়ে দেখেন একটা ছাগলের বাচ্চাও নেই সেখানে। তখন তিনি আবার ঘরে গিয়ে দেখেন তার ছেলে মাটিতে পড়ে আছে আর তার মেজো মেয়ে তার নাম ধরে ডাকছে, মাজেদ মাজেদ। তখন তিনি বুঝতে পারেন এখন মেয়েটাকে ধরেছে শয়তানটা। তখন তিনি তার বউ
আর তার বড় ছেলের শরীর বন্ধ করে দেয়, কারণ ওরা ওই দুজন ওই মুহূর্তে সেফ ছিল। এরপর অনেক চেষ্টা করেছে শয়তানটাকে ছাড়ানোর জন্য মাজেদ ভাই, কিন্তু অনেক মার খেতে হয়েছে তাকে, এবং তার কোনো কিছুই কাজ করছিল না। কেন কাজ করছিল না এটা সে জানে না, তাই তিনি না পেরে সাইফুল ভাইকে ফোন দিয়েছে। তো জিজ্ঞেস করেছে তুমি দেখো পারবো কিনা করতে, দেখো। তখন ভেতর থেকে তার ছেলেটা হাসছে, আর শুনছে হাসিটা এমন ভয়ানক ছিল যে তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তিনি অনেক ছোট ওই মুহূর্তে। সাইফুল সাহেব, তার এতটাও জ্ঞান ছিল না। তো তিনি মনে মনে নিজেই চিন্তা করে, তো যেহেতু উনি কিছু ভয়ে বলতে পারছে না, তো মাজেদ ভাই বলেন যে তুমি ওর সাথে যে কথা বলে দেখো না কিছু বলে কিনা। তখন সাইফুল ভাই আলেম জিন ডাকে এবং বলে দেখি কিছু করা যায় কিনা। তিনি বলেন জানতে পারবো সবকিছু, তবে ফজরের পর, এখন না। তো আর ওনার মেয়ে আর ছেলেকে বেঁধে রাখতে হবে, ওইটা আলেম জিন বলে আর কি, নয়তো এই শয়তান এদেরকে নিয়ে চলে যাবে। তো রাতে ঘরের টিন পেটানোর শব্দে তিনি ঘুমাতে পারছিল না। তখন তার মনে হচ্ছিল তার বাড়ির লোকের কথা, এবং আলেম জিনটিকে ডেকে 4জন জিন তার বাড়িতে পাঠায় দেয় তিনি, সাইফুল সাহেব। এরপর আজান হয় ফজরের। ঘুম থেকে উঠেই বলে মাজেদ ভাই উঠানে যান, পানি পড়া দিয়ে উঠানটা ছিটিয়ে দিয়ে আসেন। আর ওই সাইফুল ভাই বলছে যারা আপনার ছেলেকে নিয়ে যান উঠানে এবং 2টা বৃত্ত আঁকেন, এবং মাজেদ ভাই তাই করে। একটাতে ছেলেটাকে বসে, একটাতে সাইফুল ভাই বসে। দোয়া পড়তেই শয়তানটা হাজির হয়ে যায়। হঠাৎ একটা গন্ধ সাইফুল ভাইয়ের নাকে ঢোকে। এই গন্ধটা তিনি আগেও পেয়েছেন, তার মানে এর সাথে তিনি আরো একবার কথা বলেছে, কিন্তু মনে হচ্ছে না কোথায় কথা বলেছে। তখন দেখে ছেলেটার নখ কেমন জানি কামড়াচ্ছে, এরকম টাইপের। তখন জিজ্ঞেস করছে তুই কি খাচ্ছিস? তখন বলে খিদা লেগেছিল, ওর ছাগলটাকে খেয়েছি। তখন মাজেদ ভাই গিয়ে দেখে পেটের ভিতর কিছুই নেই, মাথাটাও নেই। মাজেদ ভাই বলেন যে মাথা কলিজা গুড়টা কিছুই নেই, ছাগলটা ওখানে পড়া ছিল। তখন ওই শয়তানটা বলে মাথা খাই নাই, মাথাটা কাল তোকে মারার জন্য উঠানে রেখেছিলাম, কিন্তু তুই বেঁচে গেছিস। তখন সাইফুল ভাই বলে এখন তোকে কে বাঁচাবে? আজ তোর দিন শেষ, মনে কর শেষ খাবারটা খেয়ে এসেছিস। তখন বলে তুই আমার কিছুই করতে পারবি না, তোর ওস্তাদ পারে নাই, তুই পারবি কিভাবে? তখন সাইফুল ভাই বলেন আমি আমার ওস্তাদ না, আমি তোর জম। এবং সে খুব হাসতে থাকে। সে বলে আমি নিজেই জম, তুই আর কি জম? তুই কেন আসছিস ওনার বাড়িতে? আর ওনার কোনো কিছুই তোর উপর আছর করেনি কেন? সে বলে কেমনে আছর করবে, আমি তো তোকে আমার নিজের আয়ত্তে নিয়ে এসেছি, কিন্তু তোকে পারি নাই। তো সাইফুল ভাই বলে কেন পারিস নাই? সে বলে তুই তো কিছুই খাস নাই, তাই পারলাম না। তো সাইফুল ভাই বলে তুই কেন পারলি না আমাকে খাওয়াতে? তখন সে বলে তুই তো সোলেমানের সার্গিত, তাই পারলাম না। তখন তার মাথায় আসে সোলেমানটাকে। শয়তানটা বলে বাহ, কি সুন্দর নাটক করিস তুই, সোলেমানকে চিনিস না আর সাঙ্গপাঙ্গ নিয়ে চলিস। তো সাইফুল ভাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখে। সে বলে আরে বাপ, তুই তো আমাকেই অবাক করে দিচ্ছিস। তখন সাইফুল ভাই মাজেদ ভাইকে বলে সোলেমানকে চিনেন? তো মাজেদ ভাই ইশারায় বলে না, এটা হয়তো তোমাকে ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তখন সাইফুল ভাই বলে তো আজ এখান থেকে যেতে পারবে না। কিন্তু সাইফুল ভাইয়ের মনে হয় যে তিনি এর নামটা আরো শুনেছে, এই জিনিসটা এই শয়তানটার সাথে তিনি আগে কোথাও কথা বলেছেন। শয়তানটা তখন ছেলেটাকে আছাড়ের উপর আছাড় দিচ্ছিল, ছেলেটার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মাজেদ ভাই বলে কিছু একটা কর, অবস্থা খারাপ। তখন সাইফুল ভাই বলে একটু দাঁড়ান, আপনাকে ভয় দেখাচ্ছে কারণ আপনি ভয় পাবেন। আর সাইফুল ভাই বলে যে আমি মিলাতে পারছিলাম না আসলে সোলেমানটাকে আর সাঙ্গপাঙ্গ কারা। হঠাৎ আলেম জিনদেরকে ডাকা হয় এবং অনেক ডাকার পরেও ওই আলেম জিনরা আসছিল না। এবার সত্যি ছেলেটার খারাপ অবস্থা, এবং অবস্থা খুবই খারাপ। তখন সাইফুল বলে কোনো লাভ নেই, যেতে পারবি না, ছেলেটাকে যত কষ্ট দিচ্ছিস তার থেকে বেশি কষ্ট তুই পাবি। শয়তানটা কোনো কথা বলে না। হঠাৎ তার দিকে তাকে গরু জবাই করার সময় সোয়ালে যেমন নিঃশ্বাস নেয়, ছেলেটা তেমন নিঃশ্বাস নিচ্ছে এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলছে তার দিকে তাকিয়ে। এত ডাকার পরও আলিম জিনগুলো আসছিল না। তখন সাইফুল ভাই পিশাচগুলোকে ডাকে এবং বলে কি হয়েছে বাড়িতে আলিম জিনগুলো আসছে না কেন? তখন পিশাচগুলো বলে সারা বাড়িতে নাপাক দিয়ে ভরিয়ে রেখেছে। তখন সাইফুল বলে আমি তো পানি ছিটিয়েছি পবিত্র করার জন্য।
তারা বলে যাকে দিয়ে ছিটিয়েছ সে তো নিজেই তো নাপাক। তখন সাইফুল বলে নাপাকই আসছে, সব তুলে নাও। তো এই পিশাচগুলো তাই করে। এবার তিনি শরীর বন্ধ করে আবার পানি ছিটানো শুরু করে, আর মাজেদ ভাই শয়তান থেকে ছুটানোর চেষ্টা করছে। তো সাইফুল ভাই আবার বৃত্তের ভেতরে এসে বলে মাজেদ ভাই একটা গর্ত করার নিয়ম বলেছে, এবং তিনি মাজেদ ভাইকে বলেন এবং বলে যে গর্ত করো। তখন মাজেদ ভাই তার মুখের দিকে তাকিয়ে বলে, এটা বললো কে গর্ত করার কথাটা? তো সাইফুল ভাই, আপনি সেদিন বোগদাকে ছাড়তে নিষেধ করেছিলেন না? তো তিনি বলেন, না তো, আমার সব পেঁচিয়ে যাচ্ছে। মানে সাইফুল ভাই তখন সব পেঁচিয়ে যাচ্ছে, কারণ তিনি একটা কেসে বোগদাক নামে একজনকে পেয়েছিল। তখন ওই ছাড়ানোর সময় তিনি এই জিনিসটা পেছন থেকে একটা শব্দ পেয়েছিল যে গর্ত করো বা এরকম নিয়মের কথা বলেছে। তখন তার মাথা পেঁচিয়ে যাচ্ছে। তখন শয়তানটা হাসা শুরু করে দেয়। বোগদাক তাহলে তোর মনে পড়েছে? বোগদাদ। তখন সাইফুল ভাইকে তিনি বলেন, আমি সেই বোগদাদ। তখন সাইফুল ভাইয়ের মনে হলো সেই গন্ধের কথা এই শয়তান এসেছিল প্রথমে, আর কাদের সাহেবের বাড়িতে যে গন্ধ পেয়েছে সেটাও সেম। তখন সে বলে, তুই না আমাকে বলেছিস কারো ক্ষতি করবি না, আবার কেন এগুলা করছিস? সাইফুল ভাই বলছে তাকে। তো সে বলে, আর ওটাতে একটা বাহানা ছিল বাঁচার জন্য, আমি তোকে কত কিছুই তো বলি, এবং তোকে তো বলেছি যে তোর কাজ করে দিব, করতেও চেয়েছি, কিন্তু ওই সোলেমানের চেলাগুলো তোকে বুঝিয়ে তোর কাছ থেকে তোর প্রতিশোধ থেকে দূরে সরিয়ে নিয়ে এসছে। পারতো না রে, যদি ওই দিন তুই পানিটা খেতিস, না হয় তোর খাবারটা খেতিস, তাহলে তুই আমার দলে চলে আসতি। কিন্তু ওই চেলাগুলো আমার জাদু তোর চোখের সামনে খুলে দিয়েছে, তাই হাত ছাড়া হয়ে গেলি। তখন সাইফুল ভাই একটা মুচকি হাসি দিয়ে বলে, ওরা আমাকে ভালো করার কে? যতক্ষণ না আল্লাহ আমাকে হেদায়েত না করবে, যতক্ষণ আমার বিবেক আমাকে না ছাড়া দিবে, ততক্ষণ আমি ভালো হতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। তখন বোগদাদ বলে, ওরা ছাড়া তুই কিছুই না। তখন সাইফুল ভাই বলে, জ্ঞান ছাড়া মানুষ শূন্য, তাই আমি ওদের থেকে জ্ঞান নিয়ে চলি, আর তোদের মতো শয়তান মারার কাজে ব্যবহার করি। তুই পারবি না আমার কোনো কিছুই করতে, এবং আমার সাথে অনেক কিছু পাবি তুই, সুতরাং বলছি তুই ওকে ছেড়ে দে। ওই সময় কোনোভাবেই ছাড়ছিল না। তখন সাইফুল ভাই তার মতো অনেক চেষ্টা করছে শয়তানটাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ছাড়ছে না তো ছাড়ছেই না। তখন সাইফুল ভাই শেষমেশ ঠিক করে, ঠিক আছে ছেলেটাকে ছেড়ে দে, আমি তোর সব কাজ করব। আর ওই মুহূর্তে সাইফুল ভাইয়ের আসলে কোনো উপায় ছিল না। তখন বোগদাদ বলে, এই তো সুবুদ্ধি হয়েছে, ঠিক আছে আমাকে ছাড়, আমি ওকে ছেড়ে দিচ্ছি। কারণ ওই মুহূর্তে বোগদাদকে বেশ ভালোভাবে বাধা হয়েছিল। তো ওই সময় ছাড়তে যাবে, কারণ যেহেতু ছাড়া কোনো উপায় নেই, ছেলেটাকে বাঁচাতে হবে। সাইফুল ভাই যখন ছাড়াতে যাবে, তখনই কানের কাছে শব্দ আসে, একবার ছেড়ে ভুল করেছ, আবার ছাড়লে সবাইকে শেষ করে ফেলবে। আমরা যা বলি তুমি তেমন করো, ওকে আর কোনোভাবে কিছু মিনিট বসিয়ে রাখো, আমি আসছি। তখন বোগদাদ বলতে থাকে, কি রে, ছাড়বি না? ছেলেটাকে মেরে ফেলবো কিন্তু, তুই তো আমার কিছুই করতে পারবি না। সাইফুল ভাই বলে, একটু অপেক্ষা কর, আমি তোকে ছেড়ে দিচ্ছি। আর তিনি নাটক করার মতো মুখ নাড়াচ্ছিল, যাতে মুখ দিয়ে তিনি সূরা পড়ছে এটা বোঝাতে যাচ্ছিল। এদিকে 3 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছিল, ওই মুহূর্ত পর্যন্ত আলেম জিনগুলো আসছিল না। বোগদাদ খালি জিজ্ঞেস করছে, কি রে, কি হয়েছে? ওই দিন তো তাড়াতাড়ি ছাড়িয়ে দিলি, এখন এত সময় নিচ্ছিস কেন? তখন সাইফুল ভাবে, আরে ওই দিন তো তুই কোথাকার কোন মহিলাকে ধরেছিস, আমার কিছু যেতে আসতো না, কিন্তু এবার তো তুই ধরেছিস আমার ওস্তাদের পরিবারকে, তোকে তো ছাড়া যাবে না বলে চিন্তা করে খুব শক্ত করে বেঁধেছি, তাই একটু সময় লাগছে, একটু অপেক্ষা কর। এই বলে তিনি আবারও মুখ নাড়াতে শুরু করে, যাতে বোঝে যে তিনি আসলে ছাড়ানোর চেষ্টা করছে। বোগদাদ বলে, চালাকি করিস না, তাড়াতাড়ি এখনই খুন করে ফেলবো। তো তিনি বিরক্ত বলে, তিনি বারবার বলছেন যে আমাকে বিরক্ত করিস না, আমি তোকে ছুটাচ্ছি, আর তোকে যদি আমি কিছু করতে পারতাম তাহলে তোর কথায় রাজি হতাম। তখনই আলেম জিনটি এসে বলে সাইফুল ভাইকে, ডান হাতটা পেছনে দাও। সাইফুল ভাই তাই করে। বলে সাইফুল ভাইকে 2টা আয়াত দেয় এবং ছুরির মতো কিছু একটা দিয়ে তার হাতে বলে যে আয়াত 2টি পরে এই আমের মধ্যে 5টা দাগ দাও। প্রথম 2 দাগের পর হাতের জোর শেষ হয়ে যাবে, দ্বিতীয় 2 দাগের পর তার পায়ের জোর শেষ হয়ে যাবে, এবং শেষ দাগে ওর মুখের মন্ত্রের শক্তি শেষ হয়ে যাবে। সাথে সাথে তিনি তাই করে। 2টা দাগ দেওয়ার সাথে সাথে বিকট একটা চিৎকার হয় এবং বোগদাদ চিৎকার দেয়। পরের 3টা দাগ দেওয়ার পর আরো ভয়ঙ্কর চিৎকার দিয়ে শান্ত হয়ে যায় শয়তানটা।
হঠাৎ করে আস্তে আস্তে বলে, তুই এটা কেন করলি? সাইফুল ভাই বলে, ধোকা দিলাম তোকে, তুই আমাকে একবার ধোকা দিয়েছিস, বোকা বানিয়েছিস, আমিও তোকে বোকা বানালাম। খুব চিল্লাতি না, তুই বোগদাদ, তোকে কেউ কিছু করতে পারবে না, আসলে তুই একটা ক্ষুদ্র শয়তান, আমি তো সৃষ্টির সেরা জীব, আমাদের সাথে কখনো পারবি না, কারণ আল্লাহ আমাদের সব সময় সাহায্য করে। পেছন থেকে শব্দ আসতে থাকে, ওকে মেরে ফেলো, ও কাউকে ছাড়বে না, ও অনেক ক্ষতি করেছে মানুষের। তখন বোগদাদ বলে, সুলেমানকে বলিস আমাকে মেরে ফেলছিস না, আমাদের পরিবারও কেউ ওকে ছাড়বে না। তখন তিনি আর কোনো কথায় কান না দিয়ে গর্তের মধ্যে যে গর্ত করে সেই দোয়া পরে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেয় এবং সেই গর্তের ভেতর সেই ছুরিটা রেখে দিয়ে একটা লাঠি দিয়ে আঘাত করে ভেতরে ঢুকিয়ে দেয়। ছটফট করতে করতে একটা সময় নিঃশেষ হয়ে যায় সেই শয়তান এবং মাজেদ ভাইয়ের ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আলেম জিনকে সাইফুল ভাই জিজ্ঞেস করে, আলেম জিনরা বলে যে সুস্থ অবস্থায় চিকিৎসা করতে হবে এবং মাজেদ ভাইকে তিনি পরা পানি দেন। পরা পানি দেওয়ার সাথে সাথে মাজেদ ভাই বমি করে দেয় এবং সেখান থেকে অনেক বমির সাথে অনেক পোকা বেরিয়ে আসে। তো আস্তে আস্তে মাজেদ ভাই সুস্থ হয়ে যায়। তখন সাইফুল ভাই আলেম জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা দেখেন তো, আমি একটা জিনিস বারবার শুনছি, সুলেমান হুজুরটা কে? তখন সেই আলেম জিন বলে, আমাদের বাদশা, তিনি তোমার সাথে কথা বলবেন, সময় হলে তুমি তৈরি থেকো। তো সাইফুল ভাই বলে, বোগদাদের পরিবার যদি আমার পরিবারকে কোনো ক্ষতি করে? তখন তিনি বলেন, তা নিয়ে তুমি ভাববে না, 100 জন আলেম জিন তোমার পরিবারকে পাহারা দিচ্ছে, আল্লাহ তো আছেনই, এবং 2 জন করে জিন দেওয়া আছে তোমাদের সাথে দেওয়া আছে সুলেমানি বাদশার তরফ থেকে। তখন সাইফুল ভাই বলে, যে তোমাদের শত্রুতা কেন তাহলে ওদের সাথে? তখন আলেম বলে, ভালোর সাথে খারাপের লড়াই তো সব সময় ছিল, কত হাজার বাচ্চা মেরে ফেলেছে তার তোমাদের হিসাব নাই। একটা কথা মনে রেখো, মানুষ শুধু নামাজ কালাম পড়লেই মুমিন হয়ে যায় না, আরো কিছু করার লাগে। আমাদেরও নামাজ কালাম পড়ার সাথে সাথে অনেক কিছু করার, মানে এইখানে বসে থাকা যায় না, আমাদের আরো সাহায্য করার লাগে। যাই হোক, ভালো থেকো তোমরা, এবং সালাম দিয়ে সেই মুহূর্তে আলেম জিন চলে যায়। তো যেহেতু এই ঘটনাটা সাইফুল ভাই তার বিশ্বাসঘাতক বন্ধুর কারণে এবং এই জায়গায় এত দূর পর্যন্ত তার বন্ধুর কারণে আসা, তো তিনি আস্তে আস্তে জিনিসগুলো থেকে সে আস্তে আস্তে ছেড়ে দেয়। আস্তে আস্তে যখন যেহেতু তার প্রতিশোধ আর পরে নেওয়া হয়নি, তো তিনি আস্তে আস্তে এইসব কাজগুলো থেকে দূরে সরে আসে এবং শূন্য অবস্থায় ছিল। তিনি আর কোনোভাবেই এই পরিস্থিতিতে পড়তে চাইতো না। কিন্তু তার একটা জিনিস মাথায় ছিল, কারণ বোগদাদ যে মারা গেছে এবং তার পরিবারের তার পরিবার থেকে ঝামেলা হতে পারে, সেইটা নিয়ে তার একটা ঘটনা আছে, তিনি এখন সেটা পাঠান নাই, সেটা পাঠাবেন। তো যাই হোক, পরবর্তী সময় যেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এসেছিল এবং এই পথে, এবং সেটা শুধুমাত্র তিনিই জানতেন এবং তিনি ভেবেছিল যে শুধু তার কাজটা হয়ে গেলে তিনি এই কাজগুলো ছেড়ে দেবে, কিন্তু মনের অজান্তে তিনি এক মহা গোলকদাতার ভেতর পড়ে গিয়েছিল, সেটা তিনি বুঝতে পারছিল না। তো সাইফুল ভাই আমাদেরকে শেয়ার করেছেন যে প্রথমে শয়তানটাকে মারার পর তিনি অতটা চিন্তিত ছিল না, কারণ শয়তানটা তার সামনে কোনো শক্তির প্রদর্শন করতে পারেনি এবং কারো ক্ষতিও করতে পারেনি, এই জন্য তেমন একটা চিন্তা করছিল না তিনি। মাসখানেকের মধ্যে তিনি সাধারণ জীবনযাপন শুরু করে ওই ঘটনার পর থেকে তার তেমন কোনো সমস্যা হয়নি। তিনি ভেবেছিলেন যেহেতু জিনটাকে তিনি মেরেই ফেলেছে, আর খারাপ কি হবে, তার তো তেমন ক্ষতিও কোনো হচ্ছে না। আর মাজেদ ভাই ওই সময় তার বাসা থেকে আসার সময় তিনি বলেছেন যে একটা শয়তানকে কিন্তু মেরে ফেলেছ, তুমি সাবধানে থাকো, কারণ এর পরিবার তোমাকে একা পেলে কখনো ছাড়বে না, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তো এখনো বোগদাদের পরিবারের 4 জন আছে, তো তুমি কিন্তু ভাইয়ের প্রতিশোধ নিতে চাইলে তারা কিন্তু আসতে পারে তোমার কাছে। তখন সাইফুল ভাই বলে, আপনি চিন্তা করেন না, আসলে আমি তো খারাপ কিছু করি নাই, আমি যদি খারাপ কিছু করতাম তাহলে অবশ্যই তার ফল পেতাম। তো মাজেদ ভাই বলে যে দেখো, তুমি বেশি বুঝো, এত বেশি বুঝো না, সাবধানে থাকো, শরীর বন্ধ করে রাখিও। তো তিনি বলে ঠিক আছে। তো মাজেদ ভাইয়ের কথা মতোই তিনি পালন করেন। তারপরে তার তেমন কোনো সমস্যা হয় নাই। প্রথমে যাতে কোনো সমস্যা না হয় তিনি ভেবেছিল আর কোনো সমস্যা হবে না, কিন্তু প্রথম 1 মাস ঠিক মতোই ছিল। এরপরে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। একদিন তাদের পাড়ার সাথে অন্য এক পাড়া ক্রিকেট খেলার আয়োজন করা হলে যে মাঠে ক্রিকেট খেলার আয়োজন হয় ওই মাঠ ছিল তাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা। খেলা শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। নামাজ শেষ করে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আসার সময় রাস্তার আচ্ছা আলোয় তিনি দেখেন 4টা কালো বিড়াল একটা মৃত বিড়ালকে টেনে বাগান থেকে রাস্তার মাঝখানে নিয়ে এসছে।
সাথে সাথে চারিপাশে দুর্গন্ধ, বোঝাই যাচ্ছে বিড়ালটা অনেকদিন আগে মারা গেছে, কারণ বিড়ালের শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে রাস্তার মধ্যে পড়েছিল। আরেকটা বিড়াল কি করে, তার ছিন্ন ভিন্ন শরীরের অংশগুলো এনে একসাথে জোড়া লাগাতে থাকে। তিনি দুঃখ প্রকাশ করতে থাকে, আহারে কে জানি অবলা আপনার এটাকে মেরে ফেলেছে, তার মনে কি কোনো মায়া নাই নাকি? তখনই একটা কণ্ঠ শুনতে পারে, তিনি একদম পরিষ্কার কণ্ঠ শুনতে পারে যে তুই মেরেছিস, তুই আর সোলেমান আমার এই ভাইকে মেরেছিস। আমার ভাই তো তোর কোনো ক্ষতি করেনি, সে অন্য জায়গায় অন্য মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছে, তুই আমার ভাইকে মেরেছিস কেন? এই বলে একটা একটা করে সবগুলো বিড়াল একটা অবয়বে পরিণত হয়। সবগুলো খাটো এবং তার ঘাড়ের সমান, আর পাশেই পড়ে আছে মৃত হাত পা ছেঁড়া আরেকটা অবয়ব। এবং সাইফুল ভাইয়ের মতে যে তারা বলতে থাকে যে তোকেও তুই আমার ভাইকে যেভাবে মেরেছিস সেভাবে তোকেও মারবো, তাতে হবে আমাদের প্রতিশোধ। আর তোর ওস্তাদের শরীরের টুকরোগুলো যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থা আমরা করছি। তখন তিনি জাস্ট যেহেতু এই জায়গা থেকে সরে আসছিল, খালি চিৎকার দিবে, আল্লাহ গো আজকে আমি শেষ। চিৎকার দিয়ে তিনি উল্টো পথে দৌড় দেয়। দৌড়াতে যত দোয়া করতো সবই তিনি পরে পেছন থেকে জোরে জোরে চিৎকার থেকে বলতে থাকে, কত দূর যাবি? বেশি দূর যেতে পারবি না, যাদের সাহায্য নিয়ে চলিস তাদেরকে শেষ করব, তারপর তোকে ধরবো। কোন রকম তিনি বাড়িতে এসে পড়ে। তার মা বলে, তুই এত হাঁপাচ্ছিস কেন? তিনি বলে যে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে এসছে, তাই ঘেমে হাঁপাচ্ছে আর কি। তিনি ভয় আর ঘর থেকে সেদিন বেরোতে পারেনি। এশার নামাজ পড়ে তিনি ঘরের ভেতর এবং মাজেদ ভাইকে ফোন দিয়ে সবকিছু বলে, এবং তিনি বলে তুমি ভয় পেও না, দাঁড়াও আমি দেখি কিছু করতে পারি নাকি। তো মাজেদ ভাইয়ের সাথে যেসব জিনগুলো ছিল তাদেরকে মাজেদ ভাই ডাকে এবং বিষয়টা বলে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। এবং সাইফুল ভাই বলে যে আপনি আমাকে কিছু জানেন যে কি অবস্থা। এবং তখন তিনি তার জিনগুলোকে ডাকছে, কিন্তু কোনো জিন রেসপন্ড করছে না। তো কিছুক্ষণ পর মাজেদ ভাই থাকা জিনগুলো এসে বলে যে মাজেদ ভাই খুবই আতঙ্ক হয়ে পড়েছিল, এবং মাজেদ ভাই বলে জিনগুলো আমার সাথে থাকা দুইটা জিনকে তারা তোমার সাথে থাকা আজকে দুইটা জিনকে তারা মেরে ফেলেছে এবং তোমাকে একা পেয়েছিল। তো সাইফুল বলে সেজন্য তাকে একা পেয়েছে এবং একা পাওয়ার সাথে সাথে তারা তাকে ভয় দেখানোর জন্য চলে এসছে এবং পরবর্তীতে তাকে একা ফেলে আর আস্ত ছাড়বে না। তো আমাদের মাজেদ ভাই তার জিনগুলোকে জিজ্ঞেস করে ওর সাথে থাকা জিনগুলো এখন কোথায়, জিনের বাচ্চা কোথায়, সে আলেম জিনগুলো কোথায় যেগুলো ওর কাছে সবসময় আসতো। তখন মাজেদ ভাই থাকা জিনগুলো বলে যে আজ সোলেমান জিনের ছেলের বিয়ে, তাই সবাই ওখানে আনন্দ ফুর্তি করছে, কিন্তু ওনার সমস্যা এবং ক্ষতির কথা তারা জানতে পেরে গেছে এবং জানার সাথে সাথে তারা ছুটে এসছে। এর মধ্যে কয়েকজন জিন ওনার সাথে দিয়ে গেছেন এবং ওনারা ওর দেখাশোনা করছে। ওনাদের সাথে থাকা আরো দুইজন সাথী জিনকে ওরা মেরে ফেলেছে, তাদের মৃতদেহ তারা আবার যারা আসছে তারা আবার খুঁজছে। তখন মাজেদ ভাই তাকে সাইফুল ভাইকে ফোন দিয়ে বলে তোমার ভয় পেও না, আলেম জিনগুলি এসছে এবং কাহিনী হচ্ছে যে তোমার সাথে যে দুজন সাথী ছিল ওদেরকে ওরা মেরে ফেলেছে। তো তার টেনশন খুব হচ্ছিল এবং তিনি ঘর থেকে সেদিন রাতে বের হয়নি। তো পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি দরজা খুলে দেখে তার দরজার সামনে দুটো কবুতর পড়ে আছে। তার খুব মায়া হচ্ছিল কবুতরগুলোকে দেখে এবং তিনি বুঝতে পারছিলেন তার সিক্স সেন্স কাজ করছিল, কোনো একটা ঝামেলা হচ্ছে। তিনি কবুতরগুলোকে হাতে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, কবুতরগুলো মারা গেল কিভাবে। হঠাৎ করে তিনি পেছন থেকে শুনতে পায় সালামের শব্দ। সালাম দিল তাকে এবং তিনিও সালামের উত্তর দেন এবং সে বলছে, সাবিউল্লাহকে বলছে, দুইজন জিন কবুতরের বেশে আপনার সামনে পড়ে আছে, কাল সন্ধ্যায় ওদেরকে মেরে ফেলেছে শয়তানগুলো এবং এরা আমাদের সাথী, এরা সব সময় আপনার সাথে থাকতো, আপনার খেয়াল আপনার পেছনে পেছনে থাকতো। তো তিনি কথাগুলো শুনে কেঁদে দেয় সাইফুল ভাই। তখন সাইফুল ভাই পেছনে থাকা জিনটা বলে এরা দুইজনই কিন্তু হাফেজ এবং আপনি কাজ করেন, আপনি ওদের দেহগুলো একটা পবিত্র স্থানে রাখেন, আমরা নিয়ে যাব। তখন তিনি নামাজের জায়গায় রেখে দিয়ে আসে এবং কিছুক্ষণ পর গিয়ে দেখে ওখানে আর কিছু নেই এবং তার মনটাও বেশ খারাপ ছিল। সাইফুল ভাইয়ের মন মরা হয়ে বসেছিল। হঠাৎ তিনি সালামের শব্দ শোনে এবং সালামের উত্তর দেন। সালামের জবাব দিয়ে বলে যে আজ সালাম উত্তর দেওয়ার পর তিনি শুনতে পারে যে তার সাথে যে সাথীগুলো ছিল তাদের জীবন চলে গেছে তাকে পাহারা দিতে গিয়ে এবং তাদেরকে মেরেছে সেই শয়তানগুলো। তখন তার সাথে আলেম জিনটি বলে যে এই কয়দিনে তোমার এত কষ্ট লাগছে তাদের জন্য, আর এই দুইজনকে তুমি জানো নাকি এর দুইজন এরা কারা? এর হচ্ছে সোলেমানের দুই মেয়ের জামাই। তখন আরো বেশি খারাপ লাগতে শুরু করে সাইফুল ভাইয়ের এবং ওনার পরিবারের কি অবস্থা সেটা তিনিই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এবং
আলেম জিনটি বলেন যে আজ তাদের দাফন দিয়ে এসেছি, তোমার দাফন দিয়ে তোমার কাছে আসলাম। তো তাকে বলেন তুমি ভয় পেও না, এখন আরো 20 জন আলেম জিন থাকবে। তখন হঠাৎ মাজেদ ভাইয়ের ফোন আসে। তো সালাম দিয়ে বলেন কেমন আছো। তিনি তো বলেন যে আমাদের এক জায়গায় যেতে হবে, তুমি তৈরি থাকো। তখন আলেম জিনকে বলেন যে আবার কি, কোথায় যেতে হবে, আপনি কিছু জানেন? আলেম জিন বলেন কাল তোমাদের দেখার সবচেয়ে বিভৎস একটা অধ্যায় হতে চলবে। তুমি ভয় পেও না, সাহস রাখো, জয় হবে, আল্লাহর উপর ভরসা রাখবে। রাতে তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে পড়ে। হঠাৎ তিনি একটা স্বপ্ন দেখে। একটা স্বপ্নটা হচ্ছে একটি নদীর পাড়ে 2টি লাশ, একটি মহিলার লাশ এবং মহিলার লাশের পাশে আরেকটি লাশ পড়ে আছে, ছোট্ট একটি বাচ্চার লাশ। বোঝা গেছে করুণ অবস্থা দেখে মহিলাটা কিছুক্ষণ আগে বাচ্চাটা প্রসব করেছে। একটা লাশ হচ্ছে মাজেদ ভাইয়ের, আর একটা বাচ্চার লাশ, আর একটা মহিলা। এরপর দেখা যায় নদীর থেকে একটা বামন আকৃতির কিছু একটা উঠে মাজেদ ভাইয়ের লাশ তার দিকে মাথা নামিয়ে গন্ধ নেয়। গন্ধ নিয়ে তার দিকে তাকিয়ে মাথাটা ঘুরিয়ে বাচ্চাটা হাতে নেয়। একটানে বাচ্চাটার মাথাটা ছিঁড়ে সাইফুল ভাইয়ের দিকে ছুঁড়ে মারে, আর বাচ্চাটার বুক বরাবর একটা কামড় দিয়ে মাংস আর হাড্ডি খায়। আরেক কামড় দিতে যাবে তখন মাথা উঁচু করে বলে কাল তোদের অবস্থাটা এরকম হবে। তিনি বাচ্চাটার মাথার দিকে তাকিয়ে দেখে বাচ্চাটার এখনো চোখ ফোটেনি, নাক মুখ ঠিক মতো ফোটেনি। আরো 2-3 মাস সময় লাগতো মনে হয়। সাইফুল ভাই শুধু দাঁড়িয়ে দেখছে। হঠাৎ ফজরের আজান কানে ভেসে আসে, ঘুম ভেঙে যায়। উঠে তিনি নামাজ পড়ে নাস্তা করে রওনা দেয় মাজেদ ভাইয়ের বাড়িতে। যেতে যেতে তিনি চিন্তা করছিল আজ কিসের না জানি সম্মুখীন হতে যাচ্ছে। এটা ছিল আজকের ঘটনা সাইফুল ভাইয়ের, এবং এই জায়গায় পজ নিচ্ছি না, আমাদের কাছে আর ঘটনাটা আসেনি। তিনি নেক্সট স্টোরিটা পাঠাবেন এবং এটার কন্টিনিউশনটা পাঠাবেন, এবং সেই কন্টিনিউশনটা আমরা কোনো একটা এপিসোডে শেয়ার করে ফেলবো, হয়তো নেক্সট এপিসোডে শেয়ার করা হবে। তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই তিনি একটা প্রতিশোধ নেবার জন্য আসলে তিনি একটা ভুল পথে হাঁটা দেন, এবং সেখানে হাঁটা দেওয়ার সাথে সাথেই তাকে কোনো স্পেশাল আলেম জিনরা খুঁজে বের করে, যার কারণে তার সাথে তারা থাকতে শুরু করে। একের পর এক কাজ শেষ করার পর তার রিস্ক বাড়তে থাকে, যার কারণে তার সাথে আলেম জিনরা তাদের পাহারায় ছিল অনেকে। এবং তাছাড়া মাজেদ সাহেবের পরিবারকে সেভ করতে যে তিনি আগেও একবার দেখা এক শয়তানকে পেয়ে যান, সেই মুহূর্তে সেই শয়তানকে তিনি ওই জায়গায় মেরে ফেলেন। তো তারাও আবার তার প্রতিশোধ নিতে তার কাছে আসেন। তো যাই হোক, এই প্রতিশোধের খেলায় তিনি তার ছোট্ট এই ঘটনাটা শেয়ার করেছেন। তিনি আমাদেরকে বলেছেন তার ঘটনা যদি শেয়ার করতে যায় আমাদের নাকি একই টানে 8টা এপিসোড লাগবে। যদি 8টা এপিসোডই লাগে তাহলে তো কষ্ট হয়ে যাবে। তো আমরা একে একে একটার পর একটা ঘটনা শেয়ার করব সাইফুল সাহেবের। আপনারা জাস্ট আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওনার ঘটনা ঠিক মতো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং চেষ্টা করব। তো আমরা ওয়েট করব সাইফুল ভাইয়ের, যে উনি মাজেদ ভাইয়ের বাড়িতে যে কি পায় এবং স্বপ্ন বরাবর তিনি কি সেইখানে ফেস করেন। তো আজ এতটুক পর্যন্তই সাইফুল সাহেবের ঘটনা। এই পৃথিবীতে অসংখ্য ভয়ঙ্কর ভয়ের ঘটনা আছে। কিছু কিছু ঘটনা আছে যেগুলোর রহস্য কখন খুঁজে পাওয়া যায় না। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসার এখন যে ঘটনাটা শেয়ার করতে যাব এটা তেমনই একটা ঘটনা। এটা আমাকে পাঠিয়েছেন কাতার থেকে ইমরান মির্জা ভাই। তিনি এই ঘটনাটা ওনাদের টিমেরই সদস্য ইরফান ভাইয়ের কাজিনের কাছ থেকে সংগ্রহ করেন। সেই কাজিনের নাম হচ্ছে সামাইরা। তো সামাইরা আপু উনি বর্তমানে চট্টগ্রাম থাকেন। বেশ কয়েক বছর আগে এইচএসসি পরীক্ষার পর ভার্সিটিতে ভর্তি হবেন দেখে তিনি একটা কোচিং সেন্টারে ভর্তি হন। তো সেই কোচিং সেন্টারে ওনার একটা বান্ধবী ছিল ফারিয়া। সেই ফারিয়ার রিলেটিভের সাথে আসলে ঘটনাটা ঘটে। তো কোনো একদিন ওনারা বন্ধুবান্ধবরা মিলে ঠিক করে যে চট্টগ্রামের সিআরবি চত্বরে আড্ডা দিবেন। তো সেখানে ওনাদের আড্ডার টপিকটা ছিল হন্টেড ঘটনা নিয়ে আলোচনা। তো ফারিয়া আপু কথা প্রসঙ্গে বলে যে ওনার আপন চাচার সাথে একটা ঘটনা ঘটে অনেক বছর আগে, যখন ফারিয়া আপু ছোট ছিল। তখন ফারিয়া আপুর বয়স হবে 3 কি 4 বছর। সিরাজগঞ্জে ওনারা শহরেই থাকতো। তো ফ্যামিলির অবস্থা তখন ওনাদের খুব একটা ভালো ছিল না, এক কথায় দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা। তো ওনার যে চাচা ছিল সেই চাচার নাম ছিল শিকদার। তিনি তখন রিক্সা চালাতো, আর ওনার বয়সটা ছিল 35 কি 36 বছর। তো রিক্সা চালানোর পাশাপাশি গ্রামে ওনার বেশ সুনাম ছিল, কারণ তিনি মানুষের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকতেন। আর ওনার রিক্সা চালানোর সময়টা ছিল বিকেলের পর, এবং রাত পর্যন্ত তিনি রিক্সা চালাতো।
সেই শিকদার চাচা উনি সন্ধ্যার পর বেশিরভাগ সময় যে সিরাজগঞ্জে যে বাস স্ট্যান্ডটা ছিল সেখানে যাত্রীদের আনা নেওয়া করতো। কোনো এক রাতে 9টা কি 9:30 বাজবে, বাস স্ট্যান্ডে সর্বশেষ বাসটা আসে এবং একের পর এক প্যাসেঞ্জার নেমে যাচ্ছিল, কিন্তু শিকদার চাচা তিনি তার গাড়িতে একটা প্যাসেঞ্জারও তুলতে পারছিল না। সর্বশেষ যে লোকটা বাস থেকে নামে তাকে দেখে শিকদার চাচা কিছুটা অবাক হয়ে যায়। সেই লোকটা 5 ফুট 8 কি 9 ইঞ্চির মতো হবে, সাদা একটা জুব্বা পরা ছিল, মাথায় ছিল একটা পাগড়ি। শিকদার চাচা ভাবে হয়তো কোনো মসজিদের ইমাম হবে তিনি, তবুও একটু অচেনা লাগছিল লোকটাকে, কারণ ইমাম হলেও এই এলাকায় কখনো তিনি তাকে দেখেননি। তো শিকদার চাচা সেই লোকটাকে যখন জিজ্ঞেস করতে যাবে কোথায় যাবেন, লোকটা তার আগেই বলে ওঠে শিকদার চাচাকে যে আচ্ছা এখানে বড় কবরস্থান আছে নাকি, নিয়ে চলুন তো আমাকে। এটা বলা মাত্রই তিনি রিক্সায় উঠে পড়েন। শিকদার চাচাও তিনি রিক্সা চালানো শুরু করে, কিন্তু শীতকালের মাঝেও ওনার কেন জানি একটু গরম গরম লাগছিল শরীরটা। উনি তখন লোকটাকে সেই বড় কবরস্থানের সামনে নিয়ে যায় এবং নামানোর পরে তারপর তিনি যখন সেখান থেকে ব্যাক করবে তুমি ভাবে যে কিছুক্ষণ একটু দাঁড়ায় দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আশেপাশে বেশ নীরব ছিল। তো সেই কবরস্থানের গেট থেকে ভিতরে যেতে, কবরস্থানের ভিতরে যেতে লাগবে প্রায় 5 মিনিট সময় লাগে। শিকদার চাচার লোকটা দিকে খেয়াল করছে, দেখছে যে খুব তাড়াহুড়া করে লোকটা কবরের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো একটা জিনিস ওনার বেশ খটকা লাগে। সে চাচা ভাবে যে আচ্ছা লোকটাকে যখন আমি আনলাম রিক্সাটাকে এত ভারী ভারী রাখছিল কেন, এবং রাস্তায় নাকি কয়েকটা মোড়ে বেশ কুকুর চিলাচিলি করছিল। তো এগুলো যখন শিকদার চাচা ভাবছে, উনি ভাবে যে আচ্ছা যেটা হওয়ার হয়েছে এখান থেকে আমি এসে পড়ি, প্যাসেঞ্জার মনে পাবো না। হঠাৎ তিনি একটা বাচ্চার কান্নার আওয়াজ পায়। সেই কান্নার আওয়াজটা আসছিল কবরস্থানের ভিতরের এরিয়া থেকে। তিনি কিছুটা ভয় পায়, পরে আবার ভাবে আচ্ছা এমনও তো হতে পারে কি বাচ্চা ভুলে রেখে গেছে এখানে। তখন তিনি যখন ভিতরে দেখতে যাবে দেখছে সেই লোকটা আবার ফেরত আসছে, এবার তার মাথায় কোনো পাগড়ি নাই, এবং খুব তাড়াহুড়া করে ফেরত এসেই সেই চাচার রিক্সা আবার উঠে পড়ে এবং সে চাচাকে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান। তো সেই চাচা উনি রিক্সা চালানো আবার শুরু করে, কিন্তু তিনি নিজে থেকেই লোকটাকে জিজ্ঞেস করতেছেন যে কোথায় যাওয়া লাগবে। যখন জিজ্ঞেস করতে যাবে সেই লোকটা বলে ওঠে আপনি আপনার মতো চালাতে থাকেন, কোথায় থামতে হবে আমি আপনাকে বলে দিব, শুধু সোজা রাস্তা যেতে থাকবেন আর পিছে তাকাবেন না, কোনো আওয়াজ হলেও পিছে তাকাবেন না। শিকদার চাচা তিনি আবার রিক্সা চালানো শুরু করে। এরকম 15-20 মিনিট চালানোর পর শিকদার চাচা ভাবে যে আসলে লোকটাকে তো জিজ্ঞেস করা দরকার। তিনি এমন সময় ঠিক একটা বাচ্চার কান্নার আওয়াজ আবার পান, কিন্তু এবার যে বাচ্চার কান্নার আওয়াজ এটা একটা নবজাতক বাচ্চার কান্নার আওয়াজের মতো লাগছিল। শিকদার চাচা যখন পিছে তাকাতে যাবেন আসলে কি হচ্ছে বা আওয়াজটা কোত্থেকে আসছে, তিনি দেখেন পিছে তাকিয়ে লোকটার চোখ সম্পূর্ণ লাল এবং মুখে লাল লাল রক্তের ছোপ। তিনি এটা দেখে বেশ ঘাবড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে দেখেন লোকটার হাতে একটা নবজাতকের বাচ্চার লাশ কাফন কাপড় দিয়ে মোড়ানো। লোকটা বিদঘুটেভাবে হাসছিল। শিকদার চাচা ওনার রিক্সার ব্যালেন্স হারিয়ে তিনি রিক্সা থেকে পড়ে যায়। তারপর কি হয়েছিল ওনার মনে নেই। ওনার যখন সেন্স আসে তিনি তখন দেখে যে হসপিটালে তিনি আছেন এবং তিনি আর কথা বলতে পারছেন না। কয়েকদিন হসপিটালে থাকা হয়, কিন্তু ডাক্তার যারা ছিল তারা কিছুই বলতে পারে না যে তার কী সমস্যা হয়েছে। বাসায় নিয়ে আসা হয়। উনি কথা বলতে পারছিল না, কিন্তু বাকি সব কাজ তিনি করতে পারত। আস্তে আস্তে ওনার শারীরিকভাবে শরীরটা ভেঙে পড়েছিল। হঠাৎ কয়েকদিন যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করা যায় যে শিকদার চাচা প্রায় রাতেই 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে যেত চিৎকার দিয়ে, কিন্তু কিছুই বলতে পারতো না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। প্রায় 15 থেকে 20 দিন পর শিকদার চাচা কোনো এক রাতে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে এবং উঠেই বলতেছে যে আজকে আমি সব বলে দিব, আমি বাঁচি বা মরি সব বলে দিব। ওনার স্ত্রী পাশে ছিল এবং স্ত্রী পাশে ঘুম থেকে উঠে বলতেছে যে তুমি কথা বলতে পারতেছো, কি হয়েছিল তোমার বলো তো। তখন শিকদার চাচা সম্পূর্ণ ঘটনা বলে, সেই বাস স্ট্যান্ড থেকে কবরস্থান যাওয়া পর্যন্ত বা সেখান থেকে বের হওয়া পর্যন্ত সব কিছু বলে। তখন শিকদার চাচা কাঁদতে কাঁদতে বলতেছে এই যে আমি কয়েক রাত ধরে চিৎকার করতেছি, ওই লোকটাকে আমি স্বপ্ন দেখতাম। সেই লোকটা স্বপ্নের মধ্যে এসে বলতো তুই যদি সেই রাতের কথা কাউকে বলে দিস তাহলে তুই সেই রাতেই মারা যাবি, যে রাতে তুই ঘটনাগুলো বলবি আরেকজনকে। শিকদার চাচা ভাবতেছে যে আমি আসলে কী করলাম এটা তোমাকে বললাম, আমি কি এখন বেঁচে থাকবো। ওনার স্ত্রী বলতেছে দেখো
এটা মনের ভুল হতে পারে, হয়তো তুমি খারাপ কিছু দেখছো, কিন্তু এগুলো তোমার মনের ভুল, কোনো সমস্যা তোমার হবে না। ঠিকই সেই রাতে ফজরের ঠিক আগ মুহূর্তে শিকদার চাচা মারা যায়। সে ফারিয়া আপু তিনি বলে যে আজ পর্যন্ত জানা যায়নি বা বোঝা যায়নি আসলে কি ঘটনাটা ঘটেছিল, এটা কি আসলে বাস্তব ছিল না অন্য কিছু ছিল, এটা একটা রহস্যই থেকে যায়। এটা ছিল আজকের এপিসোডে আমার প্রথম ঘটনা। তো আমি এখন আরেকটা ঘটনায় চলে যাব। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জুবায়ের মাহমুদ ভাই। তো এই ঘটনাটাও আগের ঘটনার মতো সিরাজগঞ্জের ঘটনা, এটা 2017 সালের ঘটনা। তো জুবায়ের মাহমুদ ভাইয়ের আপন খালার সাথে ঘটনাটা ঘটে। ওনার খালার নাম ছিল আয়েশা। এই আয়েশা খালা তিনি 2017 সালে বিয়ে করেন, সিরাজগঞ্জ এই শহরেই তার বিয়ে হয়। তো বিয়ার প্রথম রাতে তিনি যখন শ্বশুর বাড়ি যায়, রাতে 3টা কি 3:30টার দিকে ওনার কোনো একটা কারণে ওয়াশরুমে যেতে হবে। তো উনি যেই ঘরে ছিল ঘর থেকে বের হয়ে উঠানের সামনে ছিল ওয়াশরুমটা, তিনি একাই ওয়াশরুমে যাচ্ছিল। কেন জানি ওনার মনে হচ্ছিল যে ওয়াশরুমের পাশে যে গাছটা আছে সেই গাছের ঠিক উপরে একটা আগুনের দলার মতো কিছু একটা আছে। উনি তা মনে করে যেটা চোখের ভুল হবে, উনি তখন ওয়াশরুমে যায়। ওয়াশরুমের কাজ শেষ করে তুমি যখন আবার রুমের দিকে আসতে যাবে, তিনি আবার দেখছে পিছে তাকিয়ে যে আগুনের দলা যেটা ছিল সেটা উপর থেকে নিচে নামছে। আশা খালা তখন তিনটা দেখে বেশ ভয় পেয়ে যান এবং তিনি তার রুমে এসে পড়েন। রুমে এসে ওনার হাজব্যান্ডকে বলে যে আমি এরকম একটা কিছু দেখেছি, তুমি একটু বের হবা। সে আশা খালা হাজব্যান্ড বলতেছে, দেখো কিছু মনে করো না, তোমাকে তো হয়তো বলা হয় নাই, আমাদের বাসায় এরকম জিনদের আনাগোনা আছে, এরকম অনেক সময় অনেক কিছু দেখা যায় রাতে, তো এগুলো ভয় পাবা না, ওরা কোনো ক্ষতি করে না। আর এরকম সান্ত্বনা দেয় আর বলছে যে কাজ করেও সকালে এটা আম্মাকে বলবো, আমাদের বাসায় একটা কবিরাজ আসে, সেই কবিরাজ এটা সমস্যার সমাধান করে দেয়। যদি কবিরাজ তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দেয় তুমি এগুলো আর কখনো কিছু দেখবা না। পরের দিন সকালে আশা খালার সেই শ্বশুর শাশুড়িকে জানানো হয়। তো ওনার শ্বশুর এগুলো আসলে খুব একটা পাত্তা দেয় না, কারণ সেই শ্বশুর ছিল মসজিদের ইমাম। আর আশা খালার যে শাশুড়ি ছিল তিনি বলে যে আচ্ছা ঠিক আছে, মাত্র তো বিয়ে হলো, 3-4 দিন যাক, তখন আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব, সেই কবিরাজ তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দিবে, কোনো একটা সমস্যা হবে না। তারপর সেই কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ ঝাড়ফুঁক দেওয়ার পর 5-6 মাস কেটে যায়, আশা খালার খুব একটা সমস্যা হয় না। তো 5-6 মাস যাওয়ার পর কোনো একদিন দুপুরে আশা খালা ওনার উঠানের পাশে রান্নাঘরে রান্না করছিল, ওনার শাশুড়ি উঠানেই কাজ করছিল, আর ওনার শ্বশুর ছিল ওনাদের ভিতরের রুমে। সেই মুহূর্তে আয়শা খালার চাচা শ্বশুর বাসায় আসে। তো চাচা শ্বশুর এসে সেই শ্বশুরের সাথে তিনি কথাবার্তা বলতে থাকে জমি জমা নিয়ে। একটা পর্যায়ে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিটা এমনভাবে চলে যায় যে আয়শা খালার শাশুড়ি শ্বশুর সেই চাচা শ্বশুরের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয় এবং সেই চাচা শ্বশুর আয়শা খালার শ্বশুর শাশুড়িকে মারতে আসে। এমন সময় আয়শা খালা সেই চাচা শ্বশুরকে একটু শাসায় এবং বলতেছে যে আপনি যেখানে আসছেন এরকম কেন করতেছেন, এটা তো আপনার মুরব্বী। এক কথা দুই কথায় হাতাহাতির মতো অবস্থা হয়ে যায়। তখন সেই চাচা শ্বশুর কথায় কথায় বলতেছে যে তুমি তো নতুন বউ, এই বাড়িতে আসছো, তুমি তো কিছুই জানো না। আচ্ছা ঠিক আছে, তুমি কীভাবে এই বাড়িতে টিকে থাকো তোমাকে দেখা যাবে। তখন আয়শা খালা উনি তার চাচা শ্বশুরকে খুব বাজেভাবে গালাগালি করে এবং তারপর বলে যে আপনি বাড়ি থেকে বের হয়ে যান, কীভাবে কী করতে হবে এটা আমি দেখে নিব। খুব বাজেভাবে ওনাদের মধ্যে কথাবার্তা হয়। তো সেই চাচা শ্বশুরও খুব শাসায় যায় ওনাকে, তো বলতেছে যে তুমি কীভাবে টিকে থাকো এটা আমি দেখবো, আমাকে আর ভয় দেখাবে না। তারপর চলে যাওয়ার পর দিন কয়েকদিন ভালোই যাচ্ছিল। তো আয়শা খালার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায় 3-4 দিন যাওয়ার পর। ওনার শ্বশুর শাশুড়ি ভাবছিল যে হয়তো আয়শা খালার উপরে জিনে আসর করেছে, কিন্তু তবুও তারা ভাবে যে জিনে আসর করলো নাকি আসলে শারীরিক সমস্যা আসলে বুঝতে পারছি না। সেই কবিরাজকে আবার দেখানো হয়। সে কবিরাজ এমনি বলে যে 3টা জিন মনে হয় ওনাকে আসর করছে, আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, এগুলা আমি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি। কয়েকদিন যায়, খুব একটা সমস্যা আসলে হয় না। তো এরকম 1 মাস যাওয়ার পর আয়শা খালা প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তিনি এরকম ওনার তো শারীরিকভাবে এমনিতে অসুস্থ ছিল, তো ওনার মধ্যে কিছু একটা পরিবর্তন আসে। প্রতি রাতেই উনি নিজে থেকে চিৎকার দিয়ে উঠতো, নিজের গলা নিজেই চাপ দিয়ে ধরতো এবং নিজের গলা যখন নিজে চাপ দিয়ে ধরতো আশেপাশের মানুষ যখন ওনাকে ছুটাতে আসতো তখন দেখা যেত যে গলায় আঙ্গুলের দাগ বসে গেছে। এবার সবাই বুঝে যায় যে হয়তো জিনের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। যখন কবিরাজ দেখানো হয়, কবিরাজ দেখানোর পর কবিরাজ আবার ঝাড়ফুঁক দেয়। 2-1 দিনের মাঝে সংবাদ আসে যে আয়শা খালার যে বাচ্চাটা আছে সে নষ্ট হয়ে গিয়েছে।
তখন আয়শা খালার সেই কবিরাজ তখন সে বলতেছে আবার তখন যার কাছে যখন নেওয়া হয় সে বলতেছে আসলে জিনটা এত বাজেভাবে অ্যাটাক করছে যে আসলে বাচ্চাটাকে শেষই করে দিল। তো সেই কবিরাজ এটাও বলতেছে দেখেন যে জিনগুলো এখানে আছে সেটা ছাড়ানোর উপায় তো আসলে আমার কাছে নাই, আমি শুধু নর্মাল ঝাড়ফুঁক দিলে একটু হয়তো তার জ্বালা যন্ত্রণা একটু কমবে। এভাবে চলছিল। 5 মাস পর আয়শা খালার আবার প্রেগনেন্ট হয়। এবারও তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় যে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ওনার মেইলি কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এদিকে ওনার বাবা মার আয়শা খালার আব্বা আমার বাড়িতে কিছুই জানানো হয়নি। তো তারপর সেরকম যখন তিনি অসুস্থ হয়ে যাচ্ছিল তখন সিরাজগঞ্জের ডাক্তার যারা ছিল তারা বলছে যে আচ্ছা দেখেন এখানে তো আসলে খুব একটা ভালো ট্রিটমেন্ট করা হবে না, আপনি এক কাজ করেন বগুড়ায় সদরে নিয়ে যান, ওখানে হসপিটালে ভর্তি করান। তো সেই হসপিটালে আয়শা খালাকে ভর্তি করানো হয়। তারপর ওনার বাবা মা আসেন, আসার পর এক কথায় দুই কথায় খবর পেয়ে যায় যে আসলে আয়শা খালাকে এরকম জিনের সমস্যা করেছে। তো ওনারা বেশ রেগে যায়, গিয়ে বলতেছে এরকম সমস্যা হয়েছে। সে আয়শা খালার হাজবেন্ডকে বলতেছে যে তুমি আগে কেন আমাদেরকে বললা না। যাই হোক এরকম অবজারভেশনে ডাক্তার কয়েকদিন রাখে। অদ্ভুত সমস্যা হচ্ছে যে ওনার শরীর থেকে প্রচণ্ড ব্লাড যাচ্ছিল এবং তার পাশাপাশি হাতের তালুতে প্রচণ্ড চুলকানি এসে পড়ে। এগুলো যখন হচ্ছে তখন ডিডি ডাক্তার বলে দেখুন আসলে ওনার তো রক্ত শূন্যতা, এই জন্য হয়তো এমন হতে পারে। তো এদিকে তো ওনার আব্বা আম্মা খুব খেপা যে কেন তাদের মেয়ের জামাই কথাগুলো বললো না, জিনের সমস্যাগুলো বললো না, তাহলে তো তারা আগে এরকম হুজুর দেখাতে পারতো। তো কোনো এক রাতে হসপিটালে থাকা অবস্থায় রাত 10টার দিকে আয়শা খালার সাথে একটা নরকীয় ঘটনা ঘটে। তিনি দেখছেন যে তার শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছিল। এর মধ্যেই 3টা জিন এসে হাজির হয় এবং 3টা জিন ওনার উপর হাজির হয়ে এক একজন এক এক কথা বলতেছে। এবং একটা জিন ছিল সে খুব বাজেভাবে বলতেছে যে তোর 2টা সন্তানকে তো শেষ করছি, এবার তোকেও শেষ করে ফেলবো, তুই বেশি দিন টিকবি না। এটা বলা মাত্রই প্রচণ্ড হাসা শুরু করে এবং নিজের মাথা আয়শা খালা নিজেই দেয়ালে বাড়ি দিচ্ছিল। এটা নাকি ফজর পর্যন্ত চলে। হসপিটালে যারা ছিল আমার আব্বা আম্মা এবং অন্য যারা ছিল তারা নাকি দেখে বেশ ভয় পেয়ে যায়। কোনো রকম রাতটা পার হওয়ার পর পরদিন সকালে আয়শা খালার আব্বা আম্মা ওনারা ঠিক করে যে হুজুর নিয়ে আসবে। তো এরকম ওনারা সেই হসপিটালেই 2জন হুজুর নিয়ে আসে। এদের মধ্যে একজন হুজুর সে বলে যে হ্যাঁ এটা তো কোনো সমস্যা না, এটা একটা সমাধান হয়তো বা করা যাবে। তো সেই হুজুর কিছুটা ঝাড়ফুঁক দেয়, দেওয়ার পর মোটামুটি সমস্যা দেয় এবং 3-4 দিন পর আয়শা খালা সেই হসপিটাল থেকে রিলিজ নিয়ে এসে পড়ে এবং রিলিজ নিয়ে আসার পর তিনি তার বাবা মার কাছে চলে যায়, মানে কয়েকদিন সেখানে এসে থেকে আসবে আর কি। আয়শা খালা এরকম ওনার আব্বা আমার কাছে যাওয়ার পর আবার কয়েকদিন পর ওনার মাঝে সমস্যাটা শুরু হয়। এবার আবার জিন আসে এবং কোনো এক রাতে তখন আয়শা খালা নিজের মাথা নিজের দেয়ালে বাড়ি দিচ্ছিল এবং নিজের চুল নিজে ছিঁড়ছিল। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন জুবাইর মাহমুদ ভাই, তিনি নাকি তখন সেখানে উপস্থিত ছিল। তিনি দেখে যে তার আয়শা খালা নিজের নখ দিয়ে নিজের শরীরে খামচি মারছে এবং মাংস তৈরি ফেলছে। এগুলো যখন হচ্ছিল তখন ওনারা নাকি বেশ ভয় পেয়ে যায়। এবার ওনারা দেখে যে জিনগুলা আয়শা খালা খুব অত্যাচার করতে থাকে এবং একটার পর একটা 3টা জিন ছিল একটার পর একটা নাকি কথা বলছিল বিভিন্ন কণ্ঠে এবং শুধু একটা কথাই বলছিল যে আয়শা খালাকে নাকি মেরেই ফেলবে। এগুলো যখন হচ্ছিল তখন ঘরের সবাই বেশ ভয় পেয়ে যায়। হঠাৎ করে 3টা জিন নাকি উধাও হয়ে যায় এবং আয়শা খালা তখন চিৎকার দিয়ে বলে যে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এগুলো নাকি একটার পর একটা চিৎকার দিয়ে থাকে। আবার জিনগুলো আসে, আসার পর আয়শা খালার নিজের গলা নিজে চিপ দিয়ে ধরে রাখছিল। যখন ওনার গলা থেকে হাতগুলো ছাড়ানো হয় তিনি তখন মেঝের মধ্যে গড়াগড়ি করা শুরু করে এবং ওনার শরীরে দেখে মনে হচ্ছিল যে ওনাকে কেউ চাবুক দিয়ে পিটিয়েছে। একটার পর একটা যখন সমস্যা হচ্ছে তখন তিনি কেন জানি কালচে হয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে ওনার শ্বাস নেওয়াটা খুব খুব সমস্যা হয়ে যাচ্ছে। এমন সময় ওনার যে আশা খালার যে মা ছিল তিনি তখন সেই হুজুরকে ফোন দেয়, যে হুজুরটা বলেছিল যে সমাধান করা যাবে। তো সেই হুজুর শুধু এতটুকুই বলে যে কোনো রকম আপনার এরকম যে আছে রোগী আছে তাকে ধরে রাখেন, আমি আসছি এবং দেখবেন যে জিনটা যাতে না যায়, জিনটা থাকুক এবং ওর সাথে একটু কথা বলার চেষ্টা করেন। তখন আশা খালার মা এবং অন্য যারা ছিল জিনটার সাথে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু আশা খালা করে সেই জিনটা অত্যাচার করেই যাচ্ছিল। হুজুর প্রায় আধা ঘন্টা পর আসে এবং আসার পর সেই হুজুর এসেই বলতেছে যে আপনারা একটা কাজ করেন, আশেপাশে যদি ডালিম গাছ পান, ডালিম গাছের একটা চিকন ডাল সেটা 1 কোপ দিয়ে কাটবেন এবং 1.25 হাত কালো সুতা নিয়ে আসবেন। তারপর সেগুলো নিয়ে আসা হয়।
তো নিয়ে আসার পর সেই হুজুর নাকি কোরআনের আয়াত পড়ছিল এবং একটা একটা আয়াত পড়ার পর সেই কালো সুতাটা গিট মারছিল। গিট মারার পর সেই সুতাটা আয়শা খালার ডান হাতের কোণে আঙ্গুলের কাছে বেঁধে দেয় এবং উনি ডালিম গাছের ডালটা দিয়ে সুতাটার উপর বাড়ি মারছিল। একটা একটা করে বাড়ি মারছে এবং বাড়ি মারার সাথে সাথে সেই জিনটা নাকি চিৎকার দিয়ে উঠছিল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বাড়ি মারার সাথে সাথে আয়শা খালার শরীরে যে দাগগুলো ছিল একটা করে মানে যে জিনটা যে মেরেছিল একটা দাগ ছিল, শরীরে বিভিন্ন দাগ ছিল, সেই দাগগুলো নাকি আস্তে আস্তে উঠে যাচ্ছিল। একটা পর্যায়ে সেই হুজুর দেখছে যে জিনগুলো নাকি ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন সে হুজুর আয়শা খালার উপর ভরকা জিনগুলোকে বলতেছে যে তোরা বল কোথা থেকে এসেছিস, কিন্তু সেই জিনগুলো কিছুই বলে না, তোরা নাকি চিৎকার করে যাচ্ছিল। সে হুজুরে বলছে যে তোরা কতক্ষণ বোবাভাবে থাকবি দেখব। হুজুর যখন সেই সুতার উপর একটানা অঝরে বাড়ি দিয়ে থাকে তখন জিনগুলো নাকি খুবই ছটফট করে। তখন সামান্য পান এবং চূর্ণের সাথে কিছু একটা মিশায় আয়শা খালার নাকের সামনে ধরা হয়। তখন সেই আয়শা খালার ভিতরে থাকা জিনগুলো বলে ওঠে যে আমরা তো এখানে ইচ্ছা করে আসি নাই, আমাদেরকে তো এখানে পাঠানো হয়েছে। তখন সে হুজুর বলে কে পাঠাইছে বলতো? সেই জিনগুলা বলতেছে যে আমাদের সর্দার বলবে। তো তিনজনের মধ্যে যে একটু বয়স্ক জিন ছিল সে বলতেছে ওই যে মনে নাই আয়শার যে একটা চাচা শ্বশুর আছে একবার নাকি ঝগড়া করছিল, সেই লোকই তো পাঠাইছে আমাদেরকে, এর জন্যই তো আমরা এখানে আসছি। তখন সেই হুজুর বলতেছে কোন চাচা শ্বশুর, নাম বলতো। নাম বলা হয়, পরিবারের যে বাকি সদস্যরা ছিল তারা বুঝে যায় যে আসলে কবে কোন কারণে এই জিনগুলোকে পাঠানো হয়েছে। তখন সেই হুজুর বলতেছে ঠিক আছে পাঠাইছে, কোনো সমস্যা নেই, এখন তো এখানে চলে যেতে হবে। জিনগুলো বলতেছে যে না আমরা এখান থেকে যেতে পারবো না। এক কথা দুই কথা নাকি জিনদের সাথে খুব তর্কাতর্কি হয়। তখন একটা বোতল ম্যানেজ করতে বলা হয় এবং সেই বোতলের ভিতর 3টা জিনকে সেই হুজুর ভরে ফেলে। আর সেই চাচা শ্বশুর এটা করতেই পারে কারণ তিনি একজন কবিরাজ ছিলেন, তিনি নাকি এরকম জিন চালান দিত। যাই হোক সেই জিনগুলোকে বোতলবন্দি করা হয় এবং বোতলবন্দি করার পরে সেই হুজুর আয়শা খালার যে হাজবেন্ড ছিল তাকে বলতেছে যে বোতলটা আপনাদের ঘরে রেখে দিবেন এবং যদি সময় হয় কোনো একটা সময় এটা কোনো একটা কবরস্থানে বোতলটা পুঁতে দিবেন, মাটির নিচে পুঁতে দিবেন, দেখবেন এটা সমস্যা হবে না। তবে এটা আপাতত করা দরকার না, আরও পরে করেন, আর বোতলটা খুব সেফ রাখবেন যাতে এটা না ভাঙে। এদিকে তো তারপর আর আয়শা খালার খুব একটা সমস্যা হয় না, সেই হুজুর সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর কোনো একটা কারণে সেই আয়শা খালার যে হাজব্যান্ড ছিল তিনি সেই বোতলটা মানে ওনার হাত থেকে পড়ে যায় এবং বোতলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আয়শা খালা আবার অসুস্থ হয়ে পড়ে। এদিকে আয়শা খালার যে চাচা শ্বশুর ছিল তাদের সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না দেখে ওনাকে কিছু বলাও যাচ্ছিল না। একবার নাকি ওনাকে বলা হয়েছিল এটাকে আপনি নাকি জিন চালান দিয়েছেন, যে সেই লোক তিনি অস্বীকার করেন। এদিকে আয়শা খালা আবার অসুস্থ হয়ে যেতে থাকে। এবার সেই হুজুর বলতেছে যে দেখেন কি আর করা, এটা তো আপনাদের ভুলের কারণে জিনগুলো বের হয়ে গেছে, এখন তো আমি এখান থেকে কিছু আর করতে পারবো না। তো আয়শা খালার হাজব্যান্ড উনি তার চাকরির সুবাদে তখন মানিকগঞ্জ চলে যায়। তো এরকম তো মাঝে মাঝে তার সমস্যা হচ্ছিল। তখন মানিকগঞ্জে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর সেই কবিরাজ বড় মাপের কবিরাজ ছিল, তো তিনি আয়শা খালাকে এরকম একদিন ডাকার পর সব ঘটনা শোনার পর সেই কবিরাজও বলে যে হ্যাঁ এটা তো সেই চাচা শ্বশুর এই লোকটাই করছে। তো এখন দেখেন এই জিনগুলোকে একমাত্র মেরে ফেলা ছাড়া কোনো উপায় নাই, এগুলো তো খারাপ জিন, এগুলাকে না মারা পর্যন্ত এরা আপনার সমস্যা করেই থাকবে। তো সিদ্ধান্ত নেয় যে জিনগুলোকে মেরে ফেলবে। তখন আয়শা খালার হাজব্যান্ড এবং আয়শা খালা ওনারা সেই কবিরাজের সামনে বসার পর কবিরাজ 3টা মোমবাতি সামনে রাখেন এবং সেই খালা খালু দেখছে যে মোমবাতিগুলোর সামনে কবিরাজারি ঝাড়ফুঁকের মতো জিনিস একটা পড়ছিল, দোয়া দুটো পড়ছিল এবং মোমবাতিগুলোতে ফু দিচ্ছিল এবং মোমবাতিগুলো নিভে যাচ্ছিল। আবার মোমবাতি জ্বালায়, এরকম কয়েকবার নিভে জ্বালানোর পরে তখন একবার যখন নিভে যায় তখন যখন আবার মোমবাতি জ্বালানো হয় তখন দেখা যায় যে ছাইয়ের মতো কিছু একটা পড়ে আছে। তখন সে কবিরাজ বলছে আয়শা খালা এবং সে খালুকে বলছে যে এই যে দেখতেছেন সামনে ছায়ের মধ্যে এগুলো পড়ে আছে, এই জিনগুলোকে এখন মাত্র শেষ করলাম, এটা মাটি চাপা দিতে হবে। তখন কবিরাজ বলে যে আমি নিজে মাটি চাপা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নামাজ দেখবেন ঠিক হয়ে গেছে। তারপর মানে এটা এই যে কবিরাজের সাথে যে ঘটনাটা ঘটে, মানিকগঞ্জে যে কবিরাজের সাথে ঘটনাটা ঘটে, এটা 1-1.5 বছর আগের ঘটনা। তারপর নাকি আয়শা খালা তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তার সাথে আর কোনো ঘটনা আর ঘটেনি। তো অসংখ্য ধন্যবাদ জুবায়ের মাহমুদ ভাইকে এই ঘটনাটা পাঠানোর জন্য। একটা ওনার বাস্তব ঘটনা উনি শেয়ার করেছেন যেটা ওনার খালার সাথে ঘটেছিল। তার আগে যে ঘটনা পাঠিয়েছেন ইমরান মির্জা ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইরফান ভাইটা সংগ্রহ করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো সামনে আমি আসি আরেকটা ঘটনা নিয়ে, সাথেই থাকবেন।
চলে যাচ্ছি সাজিদ ভাইয়ের কাছে, তার ঘটনা শুনে আসবো। আসলে আমরা আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে বৌদ্ধ ধর্মাবলম্বীর যে মেয়েটির ঘটনা আমাদের কাছে এসছে সেটা পুরোপুরি না আসার কারণে আমরা তা এই এপিসোডে শেয়ার করতে পারছি না। তবে এতটুকু আপনাদেরকে বলছি যে আমরা সেটা শেয়ার করবো নেক্সট এপিসোডে। অবশ্যই আশা করছি তার মধ্যে চলে আসবে ঘটনাটা, এবং ঘটনাটা বেশ জমজমাট একটি ঘটনা, সুতরাং মিস করবেন না আশা করছি। এবং আমরা চলে যাব সরাসরি সাজিদ হাসান ভাইয়ের কাছে তার ঘটনা শুনে আসার জন্য, এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন যাতে আপনাদের কাছে আমরা ভালো আরও কিছু ঘটনা দিতে পারি, এবং আপনারা সবাই মনোযোগ সহকারে প্রত্যেকটি ঘটনা শুনবেন এই প্রত্যাশা। রাত যত গভীর হয় পৃথিবীর নীরবতা তত ভারী হয়ে ওঠে। মানুষ ভাবে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু সত্যটা হচ্ছে রাতের একটা সময় আছে যখন মানুষের জগৎ আর অদেখা জগতের মাঝের দেয়ালটা খুবই পাতলা হয়ে যায়। সেই সময়টাতেই শুরু হয় ফিসফিসানি। দেয়ালের কোণে, জানলার ওপরে, অন্ধকারের ভেতরে কেউ একজন হাঁটে, কেউ একজন তাকিয়ে থাকে, কেউ একজন অপেক্ষাও করে। আজকের গল্পটা ঠিক সেই সময়ের একটা হারানো রাত। একটা মানুষ যে ভুল সময়ে ভুল জায়গায় চলে গিয়েছিল, আর তারপর যা ঘটেছিল তা এত ভয়ঙ্কর, এত অস্বাভাবিক যে এখনও সেই জায়গার নাম শুনলেই গ্রামের মানুষ রাতের দিকে ভয় বাড়িতে বের হয় না। যদি তোমার বুক দুর্বল না হয় তাহলে ঘুমিও না। আর যদি তুমি দুর্বল হও, যদি একা ঘুমাও, যদি অন্ধকারে ভয় পাও, তাহলে এখনই এই ভিডিওটা বন্ধ করে দিও। কারণ আজকের গল্প শুধু শোনার নয়, মাথার ভেতর ছায়ার মতো ঘুরে বেড়াবে। যারা থেকে গেল তোমরা সাহসী। এখন তোমাদের সামনে খুলে যাচ্ছে এমন এক দরজা যেটা একবার খুললে আর আগের মতো থাকা যায় না। গভীর নিঃশ্বাস নাও, চারপাশে আলোটা একটু কমিয়ে দাও এবং প্রস্তুত হও অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা অভিশপ্ত সত্যের মুখোমুখি হতে। এখনই শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর রাতের গল্প। শহরের প্রান্তে এক পুরনো রেল লাইন ছিল। অনেক আগেই সেখানে ট্রেন চলা বন্ধ হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে মানুষ নাকি রাত বিরেতে ট্রেনের হুইসেল শুনতে পায়। এটা লোক মুখে মৃত্যু ট্রেনের পথ নামে পরিচিত। এক রাতে রাহাত তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। রাস্তা নেই, সোজা হাঁটার জন্য সে পুরনো রেল লাইন ধরে হাঁটতে লাগলো। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। চারিদিকে গভীর নীরবতা, কুয়াশা এত ঘন যে নিজের পায়ে নিজের লাইনও ঠিক মতো দেখা যায় না। দূরে কুকুরের কান্নার মতো এক অদ্ভুত ডাক, বাতাসে রেলগাড়ির লোহার গন্ধ। হঠাৎ সে শুনতে পেল তার পিছনে খট খট লোহার ওপর পায়ের শব্দ, যেন কেউ রেল লাইনের স্লিপারের উপরে পা টিপে টিপে হাঁটছে। রাহাত দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু যতই হাঁটে পেছনের শব্দ ততই ভারী। শেষে সে আর সহ্য করতে না পেরে পিছনে ফিরল, অর্থাৎ পিছনে ঘুরে তাকালো। দেখলো কুয়াশার ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তবে মানুষটার চোখ নেই, মুখ নেই, একটা ফাঁকা কালো গর্তের মতো মুখ, মাথায় পুরনো হ্যাট, হাতে একটা লণ্ঠন। লণ্ঠনের আলো দুলে দুলে এগিয়ে আসছে, আর তার সঙ্গে প্রতিটা পদক্ষেপে কংক্রিটের ওপরে ধাতব শব্দ হচ্ছে, খট খট করে। রাহাত দৌড় দিল, কিন্তু সামনের লাইনটা কোথায় যেন শেষ হয়ে গেছে, যেন পথটা হঠাৎ করে গিলে ফেলছে অন্ধকারের মধ্যে। হঠাৎ আবার সেই ট্রেনের হুইসেলের শব্দ, কিন্তু এটা ট্রেনের মতো না, বরং কারো বুক ফেটে বেরিয়ে আসা ভয়ঙ্কর চিৎকারের মতো।
এখন পাশ থেকে বলতেছে যে পাছা ঘুরাস না, এগাই আয়। রাহাত কাঁপতে কাঁপতে সামনে এগোয়, দেখে লাইন ভেঙে গেছে, নিচে গভীর খাদ। তার কয়েক পা দূরেই আবার সেই মানুষটা দাঁড়িয়ে আছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে আরেকটা ভয়ঙ্কর শব্দ। রেল লাইনের নিচ থেকে কেউ পাথরে হাত ঘষছে, যেন লোহার নখ দিয়ে মাটিতে আঁচড় কাটছে কেউ। রাহাত চিৎকার করে পেছনে ফিরে দৌড়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে অনুভব করলো কেউ তার এক কদম পেছনে দৌড়াচ্ছে, কখনো ধীর, কখনো খুব দ্রুত। আর তার কানে ফিসফিস করে বলে, আজকেও একজন গেল, ফিরে আসবে না তো। রাহাত অবশেষে লাইনেরও বাইরে এসে পড়ে যায়। জ্ঞান ফেরার পর দেখে গ্রামবাসীরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। এক বৃদ্ধা বলল, রাতের লাইনে যাস না বাবা, 5 বছর আগে এক ট্রেন লাইনচ্যুত হয়েছিল, অনেক মানুষ মরেছিল, ওরা ঠিক এমন রাতেই ফিরতে আসে। রাহাত কাঁপতে কাঁপতে দেখল তার জুতা ভিজে কাদা হয়ে গেছে, আর কাদার সাথে লেগে আছে লোহার ধুলোর মতো ধাতব গুঁড়া। ওই রাতের পর থেকে রাহাত আর কখনো ট্রেন লাইন ধরে হাঁটেনি। কিন্তু আজও মাঝরাতে লোকজন শোনে একটা লণ্ঠনের আলো হালকা দুলে দুলে গিয়ে আসছে, আর সেই ভয়ঙ্কর শব্দ খটখট। রাহাতের মৃত ট্রেনের পথ ধরে লাইনের ধুলো মুছে বাড়ি ফিরলেও রাহাতের মনে হচ্ছিল যেন কেউ তাকে স্বপ্ন সময়ের জন্য অনুসরণ করছে। ওই রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথম রাত, ঘুমাতে যাওয়ার পর জানালার কাছে টক টক করে শব্দ হতো, যেন লোহার নখ দিয়ে কেউ কাঁচ ঢুকছে। রাহাত পর্দা সরাতে দেখল জানালার ওপারে একদম অন্ধকার, কিন্তু হঠাৎ কুয়াশার ভেতরে দুটি লাল বিন্দুর মতো আলো জ্বলে উঠল। তারপর আবারও সব কিছু মিলিয়ে গেল। দ্বিতীয় রাত, ভোরে উঠে সে দেখে তার দরজার সামনে মাটিতে কালো কয়লার মতো দাগ। রেল লাইনে স্লিপার যেমন পরা থাকে ঠিক তেরকম। বৃদ্ধা তাকে যিনি বাঁচিয়েছিলেন তিনি বললেন, ওরা কারো জীবন নেয় না, ওদের কাছে দরকার একজন সাথী যে পথ ছাড়েনি। কথাটা শুনে রাহাতের গা শিউরে ওঠে। তৃতীয় রাত, 2:45। হঠাৎ আবার সেই ট্রেনের মতো বিকৃত হুইসেলের শব্দ, যেমন ছিঁড়ে যাওয়া গলা হুই করে। রাহাত লাফিয়ে উঠে বসে। তার ঘরের দরজা আপনা থেকে খুলে যায়। ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরের অন্ধকারের ভেতরে। বাতাসের সাথে আসে লোহা ঘষার গন্ধ। তারপর রিহান স্পষ্ট শুনতে পেল, ফিরে আয়, পথ শেষ হয়েছে। এবার সে ভয় পেয়ে ছুটে বাইরে বের হয়ে যায়। রাস্তার মাঝখানে এসে দেখে সামনে লাইন নেই, কিন্তু পায়ের নিচে ধাতব শব্দ। রাহাত নিচের দিকে তাকিয়ে দেখল সে মাটির ওপর না, রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে। কিভাবে সে এখানে এলো সে নিজেও জানে না। হঠাৎ কুয়াশার ভেতরে লণ্ঠন জ্বলে ওঠে। সে মুখহীন মানুষটা আবারও এসছে। এবার তার গলায় ভয়ঙ্কর ফিসফিস, আজ এসোস, আর ফিরতি পথ নাই। রাহাত পিছিয়ে যেতে লাগলো। তার পায়ের নিচে লাইনটা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, যেন পুরো পথটাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে। রাহাত দৌড় দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। চোখ খুলতেই দেখে মাটির নিচ থেকে সেই সাদা হাত দুটো বাড়িয়ে এসে তার পায়ের গোড়ালি শক্ত করে ধরে আছে। চুল ছেড়ে দেওয়ার মতো ঝুলতে ঝুলতে মুখে মানুষটা বলে, 5 বছর ধইরা একদিন অপেক্ষায় ছিলাম, আজ শেষ হইল। তো বন্ধুরা, এখানেই শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা।
গল্পের প্রতিটা মুহূর্তে ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনও। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরও ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও রহস্য, আরও পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানেই শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে ঘুমিও না, কারণ অন্ধকারের ভেতরে কে তোমার দিকে আছে তুমি নিজেও বলতে পারবে না। See you in the next horror story. Subscribe and stay in the dark if you dare.